আরে ভাই, টপ এন্ড টি-20 সিরিজ মানে দিন শেষে তো একটা রিজিওনাল টুর্নামেন্ট। বাংলাদেশে কদিন পরে চিটাগাংয়ে যেটা শুরু হবে সেরকম একটা টি-20 সিরিজ। সে তুলনায় আমাদের যে টিমটা মানে বাংলাদেশের যে টিমটা সেটা তো একটু ওভার কোয়ালিফাইড বলা যায়, কিন্তু পারফরমেন্সটা তো আসলে বেশ বিলো কোয়ালিফাই। বিলো পার হয়ে গেল নাকি। হ্যাঁ, ডেফিনেটলি। প্রথমত প্রশ্ন তোলা যায়, যদিও সেটা দল যখন ঘোষণা করা হলো বা দল নির্বাচন করা হলো সেই সময় প্রশ্ন, স্টিল এখন টুর্নামেন্টে বাদ পড়ার পরে সেই প্রশ্নটা আরো জোরালো হয় যে আমি এই টুর্নামেন্টে কেন এরকম একদম ইন্টারন্যাশনাল প্লেয়ারদের নিয়ে এরকম এনরিচড একটা টিম পাঠাবো, যেখানে আফিফ বা সোহান যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছে, এবং আরো অনেকে, হাসান মাহমুদ তো রেগুলার প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আরো অনেকেই আছেন। সো যেমন পার্থ স্কচার্স একাডেমির কাছে বাংলাদেশ হারলো, তাদের একজন প্লেয়ারও তো মানে ন্যাশনাল টিমের ধারে গেছে নাই, রাজ্য দলেও কেউ রেগুলার না। তাদের তো রেগুলার একাডেমি। না, হ্যাঁ। সেখানে বাংলাদেশ এই টিমের 11-এর 11 জনের 9 জনই হলো ইন্টারন্যাশনাল প্লেয়ার, এবং তার মধ্যে কয়েকজন অনেক অভিজ্ঞ ইন্টারন্যাশনাল প্লেয়ার। সো তারপরেও পারেনি সেটা তো আছেই, কিন্তু প্রথম কথা আমি পাঠাবো কেন, স্পেশালি গত বছরের যখন আমার নজির আছে, যেখানে গত বছর আমরা এইচপি টিম পাঠালাম এবং এইচপি টিম রানার আপ হলো, ফাইনাল খেললো, রানার আপ হলো। সো যেটা আসলে তুই যেমন বললি যে রিজিওনাল টুর্নামেন্ট প্লাস ডেভেলপমেন্ট টুর্নামেন্ট, তাই না? বিগ ব্যাশের টিমগুলো মূলত তাদের একাডেমি প্লেয়ার, এক্সট্রা প্লেয়ার যারা রেগুলার খেলার সুযোগ পায় না বা যাদেরকে সামনে তারা সুযোগ দিতে চায় সম্ভাবনা মনে করে তাদেরকে খেলায়। এবার দুই একটা টিমের এখন জাস্ট একটু প্লেয়াররা আছে, অভিজ্ঞ প্লেয়ার আছে দুই একজন, সেটা বা খুব বেশি কেউ না। সেটা হয়তো টুর্নামেন্টে স্টার ভ্যালু বাড়ানোর জন্য হ্যাঁ, কিছু নানান কারণে আর কি, ডার্সি শর্টরা মনে করে যেরকম খেলছে, স্টার ভ্যালু বা বিভিন্ন ইকুয়েশন থাকে। কেন রিচার্ডসন যেমন নর্দার্ন টেরিটরির তাদের প্লেয়ার, ওই অঞ্চলের প্লেয়ার, তো তাদের একটা আবেদন থাকে। বাট ইন জেনারেল একটা ডেভেলপমেন্ট টুর্নামেন্ট, সেখানে ডেভেলপমেন্ট প্লেয়ারদেরই পাঠানো উচিত ছিল। যেটা হয় যে এখন এই দল পাঠানোর পরে এই দলের একটা প্লেয়ার এখানে বা সোহান আফিফরা এখানে কি শিখবে বা কি প্রুভ করবে, এখানে হারানোরই বেশি ছিল, বাংলাদেশ হারিয়ে এসেছে। এমনও মনে আছে যে আমার আফগানিস্তান যখন আসছিল 2019-এ টেস্ট খেলার আগে রাইস বলা হয়েছিল, মানে আমি ইমরুল কায়েস খেললো সিজন প্লেয়ার সৌম্য সরকার। আমার আপনার একটা লেখা মনে আছে, ওই যখন আপনি লিখছিলেন যে নামের ভারের যশ সবকিছুতেই বাংলাদেশ আগে আসছিল, কিন্তু পারফরমেন্স ছিল এরকমই। আমি আমার যতটুকু মনে পড়ে ততবারই দেখছি যে এরকমই হয়ে আছে রেজাল্ট, ততবারই আমরা এরকম প্লেয়ার দিয়ে খেলাইছি, ততবারই ব্যাকফায়ারই করছি। আমরা কেন বারবার এটা করি, কেন ডেভেলপমেন্ট প্লেয়ারদেরকে এটা? হ্যাঁ, একটা ব্যাপার দেখ, এই টিমে অনেক সময় তোর এক্সপেরিয়েন্স প্লেয়ার দরকার, যেমন বাইরে আছে, হ্যাঁ, তাদের একজন দুজন ডোমেস্টিক ক্রিকেটে খুব ভালো পারফর্ম করছে, তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার ফেরার জন্য প্রস্তুত কিনা সেটা বোঝার জন্য অনেক সময় তোর অনেক প্লেয়ার অনেকদিন ধরে বাইরে আছে, ইনজুরি বা অন্যান্য কারণে তার একটা দুটা ম্যাচ প্র্যাকটিসের দরকার হয়, এইসব কারণে আমি নিতে পারি। কিন্তু ইন জেনারেল হওয়া উচিত আসলে তোর মিডল রেঞ্জের প্লেয়ার প্লাস উইকেট প্লেয়ার। আর এই টুর্নামেন্টে তো ডেফিনেটলি তুই দুই একজন রাখতে পারতি, দুই একজন। তাছাড়া সোহানকে যদি আমি রাখি এই নেদারল্যান্ডসের বিপক্ষে এবং এশিয়া কাপের টিমে, তার মানে সেটা তো আমি আগে থেকে ঠিক হয়ে আছে, এটা তো টপ এন্ডে পারফরমেন্স দেখে না। হ্যাঁ, শিওর, কারণ টপ এন্ডে তিনি এমন পারফর্ম করেননি, তো তার মানে তাকে ওখানে পাঠানোর কোনো দরকার ছিল না। তার চেয়ে আমার মনে হয় এই ক্যাম্পটাতে তার থাকা বেশি জরুরি ছিল। ফিটনেস তার জন্য ভালো হতো, ফিটনেস জুলিয়ান উডের সঙ্গে কাজ করতো, যেটা তাকে যে ভূমিকা নেওয়া হচ্ছে বা ওইটার জন্য বেশি দরকার ছিল। এবং হলো যে তার নিজের ব্যাটিংটা নিয়েও কাজ করার সুযোগ থাকতো। নিবিড় ভাবে ক্যাম্প কিন্তু হচ্ছে, এশিয়া কাপের প্রিপারেশনটা যারা এখানে আছে তাদের জন্য বেশ পারফেক্ট হচ্ছে বলে আমি মনে করি। তো সেখানে সোহানকে বেশি দরকার ছিল, তাই না? সাইফুল্লাহ বলতেছিল ওই দিন যে লাস্ট বার আপনি যেটা মেনশন করেন, আকবর ক্যাপ্টেন্সি করলো, ওই প্লেয়ারগুলো আকবরের খুব ভালো চেনা, কিভাবে ওদের ক্যাপ্টেন্সি করতে হয়, কোন জায়গায় কখন কোন জিনিসটা, যে বিষয়টা আর কি, মানে ওইটা আমরা ইস লেভেল থেকে দেখে আসছি। ও বলতেছিল যে ওই 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 জিনিসটা আর কি এখানে মিসিং ছিল। সোহান হয়তো এই প্লেয়ারদেরকে অত ভালোভাবে চেনে না, মানে এই আলাপ তো করার প্রশ্নই ওঠে না, তারপরে যুক্তির জন্য। হ্যাঁ, মানে টুর্নামেন্টে কেন খারাপ করছে সেটা গবেষণায় গেলে বা বিশ্লেষণে গেলে তোর ডেফিনেটলি এটা একটা কারণ হতে পারে। কারণ ওইটার উপর তোর অথরিটির ব্যাপার আছে, পরস্পরকে বোঝা জানা তো আছে। সোহান ভালো লিডার, এটা কোনো ডাউট নেই, কিন্তু যেটা বললাম একটা বাড়তি অথরিটি থাকে, এবং আকবর তো ওদের সাথে এত মিশে আসছে এজ লেভেল থেকে, ডেফিনেটলি একটা বাড়তিই থাকে। যদিও এবার বাড়তি যেটা বললাম যে ইয়াসির, আফিফ ওরাও গেছে,
আলটিমেটলি অনেক মুভিং পার্টস ছিল, যারা আগে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকের জন্য খেলতেছে, প্রত্যেকের ক্যারিয়ারের জন্য খেলতেছে। এরকম একটা তো অবস্থা। মানে এখানে যে ব্যাপারটা হয় মানে ধরেন এই টুর্নামেন্ট গুলো এগুলো তো দিন শেষে আসলে রেজাল্ট ওরিয়েন্টেড হওয়া উচিত, হ্যাঁ, তাই না? না, কিন্তু আমাদের সবই রেজাল্ট। হ্যাঁ এখন সাকসেস তোমার ক্যাপ্টেন বলে গেছে যাওয়ার আগে। হ্যাঁ একটা এরকম ট্রফি আমাদের দরকার। আমি ক্যাপ্টেন এর আগে সোহান নানার সময় বলেছে, হ্যাঁ। আমারও একটা প্রশ্ন ছিল যে এই টিমের ম্যাচে বা এই ধরনের ম্যাচে যে অনেক সময় পার্সোনাল ব্যাপারগুলোই বেশি মুখ্য থাকে, সে বলেছে না সে এই কালচার চেঞ্জ করতে চায়, সে চায় টিম ওরিয়েন্টেড খেলতে, কিন্তু সেটা আমরা দেখি নাই আর কি। হ্যাঁ এবং মানে আমি যেটা বলতেছিলাম যে রেজাল্ট ওরিয়েন্টেড হওয়ার কথা নয়, দিন শেষে হ্যাঁ সাকসেস দরকার। যেমন মাঝখানে নাবিদ নওয়াজ তিনি আমাকে বলতেছিলেন যে সাকসেস অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে একটা দিন শেষে প্যারামিটার, এইটা মাপার জন্য যে যারা ইনভেস্ট করতেছে এখানে তারা ঠিকঠাক কাজটা করতেছে কিনা, সবাই টিম ম্যানেজমেন্ট, বিট বোর্ড, সিলেক্টর, কোচ সবাই মিলে তারা এই কাজটা ঠিকঠাক করতেছে কিনা সেটার একটা ফলাফল পাওয়া যায় যে এরকম প্লাস জয়ের অভ্যাস তুই চাবি, যে কোনো ম্যাচে তুই জিততে চাবি, হ্যাঁ, সেটা তো ডাউট নাই। কিন্তু যখন এরকম ব্যাপার আসে মানে এই টুর্নামেন্টগুলো, এটা তো ঠিক ওই আন্ডার 19 একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তা না। সেটাই। এখানে আপনি ফ্রিঞ্জ প্লেয়ার যাদের আপনার মানে ফিউচার প্ল্যান বা এই টাইপের কিছু আছে, হ্যাঁ তাদেরকে আপনি অপরচুনিটি দিবেন একটা এক্সপোজার পাওয়ার জন্য। সেই এক্সপোজার তো আসলে নুরুল হাসান সোহান বা সাইফ হাসানদের দরকার নাই যারা এশিয়া কাপের টিমে খেলবে। এক্স্যাক্টলি সেটাই। এবং এখানে গত বছর খেলে যারা ভালো করেছে আরো আছে তো সম্ভাবনার প্লেয়ার আছে না, ইভেন আকবরের কথাই যদি বলি, হ্যাঁ আকবরে আবার যেতে পারতো, তাই না? আকবরকে যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে, গত ন্যাশনাল টি20 ভালো খেলছেন তিনি, তার মানে ইমপ্রুভমেন্টের সাইড আছে। তার ফ্লাইটের টিকিট কাটা ছিল। ইয়ার অস্ট্রেলিয়া এবং মানে ওই যখন ক্যাম্প করতেছিল তখনও সবকিছু শুনে মনে হচ্ছিল যে হ্যাঁ সে অস্ট্রেলিয়া যাবে অ্যাটলিস্ট, মানে খুব শেষ মুহূর্তে সিদ্ধান্ত ছিল। এখন Even আমরা এখানে দেখছি যে টেস্ট রেগুলার 9 খেলতেছে, আসাম খেলতেছে, এগুলো ছিল খুবই শেষ মুহূর্তে জীবন। আমরা এইচপিতে যেটা দেখছি আর কি, আমরা মনে করি যে ইন 5-10 ইয়ার্স টাইম হয়তো শেখ মেহেদির জায়গায় খেলতে পারে, সিমিলার টাইপের বলার, খুবই থিঙ্কিং বলার, সেম হাইট। তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল, সেই জায়গায় গেছে হচ্ছে না। হ্যাঁ, তাদের জন্য এটা কিন্তু ভালো প্ল্যাটফর্ম, মানে আইডিয়াল প্ল্যাটফর্ম আর কি। মানে এই টিম তাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো এইচপি বা ডেভেলপমেন্ট ইয়াতে তুমি ডোমেস্টিক ক্রিকেটে খেলেছো, বাংলাদেশে তুমি ঠিক আছে এইচপি প্রক্রিয়া ছিল, আর তারপরে লেভেলটা মোটিভেশনাল ব্যাপার থাকে যে হ্যাঁ, আমরা এই জায়গায় ভালো করি, অস্ট্রেলিয়ান কন্ডিশনে যদি ভালো করি তাহলে একটা পরের ব্যাপার। ওই জিনিসটা এখানে বেশি ছিল। হাসান নিজ থেকে চাইছে এখানে খেলার জন্য। হাসান সুযোগ পাওয়ার, হাসানকে সুযোগ দিতে গিয়ে আপনি 3 মাস যে প্র্যাকটিস করলো রেজাউর রহমান রাজা, তাকে সুযোগ দিতে পারলেন না। প্লাস হচ্ছে আপনি মুশফিক হাসান যে ইনজুরি থেকে ফিরলো, তাকে আপনি কনসিস্টেন্টলি ম্যাচ দিতে পারলেন একটা ম্যাচ হয়ে গেছে মুশফিক, হ্যাঁ, না? তো আপনি চাইবেন যে আপনি ডোমেস্টিক সিজনের আগে আপনি যদি মুশফিক হাসান অনেক 7টা ম্যাচ খেলে আসে, তাহলে আপনার ওইটা মুশফিকের জন্য ভালো হতো আর কি। আমরা জানি যে হাসান কি করতে পারে। হাসান খেলতে চাইছে, হুইচ ইজ ফাইন, চাইতেই পারে, কিন্তু আমাকে তো বুঝতে হবে যে আমি কাকে খেলাবো কি, এবং হাসানের ওয়ার্কলোডের ব্যাপার আছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। ওইটাই দেখছে যে এই সেরকম কোনো খেলা নাই, এশিয়া কাপের দলে সে থাকবে না, আচ্ছা ঠিক আছে খেলে, কিন্তু একটা রেগুলার টেস্ট বলার, টেস্ট কোয়ালিটি বলারকে আমরা ওখানে খেলা গেছি। সেটাই এটাই। এখন বলতে পারে যে আগামী বছর বাংলাদেশের ট্যুর আছে, সেটা যার- ফোর্থের ক্ষেত্রে খেলতে হ্যাঁ সেটা ফোর্থের ক্ষেত্রে খেলতে পারতো, ফার্স্ট প্রেফারেন্স ছিল ফোর্থে খেলা, তারপর তারা টি20 খেলা। এবং রেগুলারই খেলে গেছে হাসান, মানে একটা ম্যাচ সবগুলো ম্যাচ। মানে সামা মাথাতে হিট করছে যে আমাদের জিততে হবে, মানে এই জিনিসটা কিন্তু ভর করে। যেমন ওই আন্ডার 19 2020-এর পরে রাকিবুলকে যেমন ক্যাপ্টেন্সি করে ওয়েস্ট ইন্ডিজে পরে ওয়ার্ল্ড কাপে হ্যাঁ, পাঠানো ওই টিমটা রাবিশ ডিসিশন ছিল। হ্যাঁ তানজিদ সাকিবও ছিল। হ্যাঁ শ্রীলঙ্কায় টিমটা হচ্ছে 5টা ম্যাচ খেললো, মনে হয় সিরিজটা হারছে, বাট মার্জিন ছিল 2 রান 3 রান, মানে খুব ক্লোজ কন্টেস্টেড। তার আগে কিন্তু তারা সাকসেস পাচ্ছিল ওই ওয়ার্ল্ড কাপের একটা, এবং তারা ড্রাস্টিক একটা সিদ্ধান্ত নিয়ে নিল, তাকে সরিয়ে দেওয়া হলো রাকিবুলের মতো আলটিমেটলি একজনকে, কি হলো? হ্যাঁ, যে অলরেডি সিনিয়র পর্যায়ে তার মানে সে মনে হয় নিজেও ভাবা শুরু করছিল যে তার আপগ্রেডেশন হয়ে গেছে, তাই না? আর এটা তো হ্যাঁ, টোটাল ক্রিকেট কালচারের একটা সমস্যা হ্যাঁ, আছে, এটা যে ওই যে পুরো আমরা দিকটা- 2020 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জয়ের পরে মানে সবাই অবসেসড হয়ে গেছে যে আন্ডার 19 পয়টা জিততে হবে বা পয়টা জিততে হবে। তো এটা মিডিয়া, পাবলিক, ফলোয়ার আর বোর্ড তো আরো মনে করো যে নাচুনি বুড়ি, ঠিক আছে, তো আছে। এটা আগে মনে হয় বোর্ড বা এসি আন্ডার 19 এর ক্ষেত্রে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এটা বোর্ড, কারণ বোর্ডই চাচ্ছিল যে এই সাকসেস হ্যাঁ, জুবাই এক্ষেত্রে মনে হয় তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো আর ওই সাফল্য আসবে না। হ্যাঁ, এটাই। So এটা একটা ঢাল, এটা একটা ঢাল। মানে আমি এখানে আমি কিভাবে ট্রফি মানে উপরে যখন হচ্ছে না কিছু না কিছু ধরো তোমার দেখাতে হবে, তখন এই জিনিসটা আছে। কারণ ভাই আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন আমরা যখন এসব কথা বলি, ফরম্যাটটা যখন টি20, তখনই মানে আপনিও কথা বলা শুরু করার আগে একটা হাসি দেন কেমন আর কি। মানে ফরম্যাটটা কি আসলে যে কোনো পর্যায়ে এরকম,
বাংলাদেশের মানে আমাদের জন্য। নিজে তো আরো বেশি তাই না ভাই, কারণ আমি ফ্যাক্টর থাকে হ্যাঁ, আমরা হ্যাঁ। তো জানি না বুঝি না। না, এটা তো আছেই, ন্যাশনাল টিম ভালো করছে, এখন রিসেন্টলি তো দুটো সিরিজ জিতলো। এই মানে এশিয়া কাপে ভালো করবে বলে আমার বিশ্বাস, যেভাবে প্রিপারেশন হয়েছে, মানে এক্সিকিউশন তো ডিফারেন্ট থিং। আমি মনে করি যে তোর মানে নিকট অতীতে এত ভালো প্রিপারেশন হওয়ার কথা না। ইভেন একটা সিরিজ ছিল না এশিয়া কাপের আগে, লিটন চাইছিল একটা সিরিজ করতে, একটা সিরিজের জন্য নেদারল্যান্ডসকে আনা হলো, হুইচ ইজ ফাইন। মানে এভরিথিং তোর ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে নিবিড় ব্যাটিং অনুশীলন, মানে বোলিং এরকম অনুশীলন, time তো হ্যাঁ, পায় একটু না। সময় নিয়ে সেখানে তোর স্পেশালাইজড পাওয়ার হিটিং কোচ আছে, সো প্রিপারেশন শুড বি ফ্যান্টাস্টিক। অন্যান্য জায়গায় ঘাটতি থাকতে পারে, মানে প্রিপারেশনের ঘাটতি কোনো থাকার কোনো কারণ নেই। So, আশা করি যে এশিয়া কাপে তারা ভালো করবে। ইন জেনারেল টি-20 নিয়ে তো আমাদের মানে ঘাটতির জায়গা প্রচুর আছে। এবং হ্যাঁ, মানে আমি কোন প্লেয়ারদেরকে খেলাচ্ছি, কাকে বাছাই করছি, সেখানেও তোর ওইখানে ঝামেলা আছে আর কি। এখন সে আফিফ মানে সিঙ্গেল আউট করা হয়ে যাচ্ছে। আফিফ তোর এতগুলো ইন্টারন্যাশনাল টি-20 খেলেছে যে এখন ইন্টারন্যাশনাল টি-20তে যাকে বলা ভেটেরান বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো আমার মনে হয় না যে টপ এন্ড টি-20তে সে হতে যে কি শিখবে বা কি করে, যে মানের বোলারদের এগেইনস্টে সে খেলছে। তারপরেও যে খুব ভালো করছে তা না, 48 রান 3টা ইনিংস খেলেছে, 4টা, দুটো ভালো খেলেছে, দুটো একটু মন্থরেন্স ছিল। কিন্তু সেখানে তার কি পাওয়ার আছে আমি মনে করি। টি-20 ক্রিকেটে যখন তুই শিখবি, জিসান ওয়াজ ফাইন, মানে জিসানের সিলেকশন থেকে শুরু করে এভরিথিং ফাইন, পারফরমেন্স ভালো করেছে জিসান। বা এই লেভেলের যারা, ইভেন রকিবুলকেও পাঠানোর পক্ষপাতী না এখানে। রকিবুল তোর মানে এত এত খেলছে, এসব সাইড ম্যাচগুলো এত খেলছে, বেনিফিট অফ ডাউট দিয়ে পাঠাতে পারি, সেটা ফাইন, কিন্তু এত সাইড ম্যাচগুলো এত খেলছে যে এখানে আমি তোর মানে এই টিমের আগের প্লেয়ারদের পাঠাতে চাই, একদমই যারা তার আগের পর্যায়ে। হ্যাঁ, এবং যারা ডোমেস্টিক টি-20 খেলছে Basically ওই লেভেলে আরেকটা টি-20 ক্রিকেটটা আরেকটা নেক্সট লেভেলটা তারা ধরতে পারবে, তাদেরকে পাঠাতে পারলে ভালো হতো। রকিবুল এরকম ম্যাচ অনেক খেলেছে, আরো খেলবে, তো তাই না? ভাই আরেকটা জিনিস, এই আপনি যেটা বললেন প্রিপারেশনে ভাই এই এশিয়া কাপ খুবই কি এশিয়া কাপ সেন্ট্রিক, নাকি আপনি বলতে চান যে এই প্রিপারেশনটাই টি-20তে ক্যারি, ওয়ার্ল্ড কাপে ক্যারি করবে? প্লাস আপনার কিন্তু টাইম নেই, আপনি জাস্ট ঢুকবেন এশিয়া কাপে, দেন চোখ বন্ধ, চোখের একটা বন্ধ একটা করে series, একের হ্যাঁ, series। হ্যাঁ। বিশ্বকাপও চলে আসবে। প্লাস আপনি এশিয়া কাপ শেষ হইতে হইতে ওখানে একটা আফগানিস্তানের সঙ্গে হোয়াইট বল সিরিজ, তারপরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, দেন আয়ারল্যান্ড, দেন বিপিএল, দেন ওয়ার্ল্ড কাপ। মানে এই জিনিসটা কি সার্ভ করবে কিনা আপনার মনে হয় এই প্রিপারেশনটা? ডেফিনেটলি সার্ভ করা উচিত, এবং এটা তো আস্তে আস্তে বিল্ড আপ হবে। এশিয়া কাপটা তো আইডিয়ালি তো এশিয়া কাপও তো ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন টুর্নামেন্ট, যদিও এটা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের একটা আসর, ডেফিনেটলি তুই বিগ টুর্নামেন্ট, কিন্তু আলটিমেটলি এশিয়া কাপের আইডিয়া তো এখন ওইটাই যে ওয়ার্ল্ড কাপের পারপাসটা সার্ভ করবে, প্র্যাকটিসের পারপাস সার্ভ করবে। এই জন্যই ওয়ানডে বিশ্বকাপের আগে ওয়ানডে এশিয়া কাপ, টি-20 আগে টি-20 এশিয়া কাপ। এবং এখান থেকে তুই নিজের অবস্থানটা বুঝতে পারবি যে হ্যাঁ, বিগ টুর্নামেন্টে বিগ দলগুলোর সামনে আমি কোথায় আছি। সেইখানে বাংলাদেশের এটা একদম খুব ভালো থাকা উচিত, এবং এখান থেকে এটা ক্যারি করা উচিত। এশিয়া কাপে তুই ভালো করিস আর খারাপ করিস, সেটা ডেফিনেটলি ভালো করতে চাইবি, কিন্তু ভালো করিস আর খারাপ করিস এটা ক্যারি করা উচিত, যে আমি এই ক্যাম্পে যা শিখলাম, ক্যাম্প থেকে যা নিলাম, সেটা আমার ধরে রাখা উচিত। তারপরে সেখান থেকে আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপ থেকে চোখের বলকে চলে আসবে। এই টিম কি ওয়ার্ল্ড কাপে ক্যারি করবে? না, টিমের কথা যখন আসলোই মানে এইটাই তো আমরা আলোচনায় ঢুকে গেছি আর কি, যে এশিয়া কাপের। তো এশিয়া কাপের যে টিমটা, দুজন ইন দুজন আউট লাস্ট সিরিজ থেকে আর কি, এবং যে দুজন এসেছেন তারাও বেসিক্যালি একটা লম্বা বিরতি, একজন প্রায় 2 বছর আর একজন 3 বছর। তো পয়েন্ট এ হচ্ছে যে শেষ পর্যন্ত তাদের কাছে কেন ফেরা, আর 2 হচ্ছে এরকম ভিড়লেই তারাই কি আসলে বেস্ট ক্যান্ডিডেট কিনা। সোহানকে নেওয়ার ক্ষেত্রে আমার পার্সোনালি যেটা মনে হয়েছিল, প্লাস টিম অ্যানাউন্সের পর যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে আমি মোটামুটি শিওর হয়েছি যে চারপাশের প্রেশারটা বেশি কাজে লেগেছে, মানে বেশি প্রভাব ফেলেছে বলা যায় আর কি। চারপাশের প্রেশার, মিডিয়া প্রেশার, সোশ্যাল মিডিয়া প্রেশার, আশেপাশে আলোচনা, এটা এই জন্য আমি লিবু ভাইকে তখন প্রধান নির্বাচন লিবু ভাইকে প্রশ্নটা করেছিলাম যে আসলে আমি পার্সোনালি মনে করি যে সোহান হয়তো টি-20-র জন্য, ইন্টারন্যাশনাল টি-20-তে রেগুলার পারফর্ম করার জন্য এখনো পারফেক্ট অবস্থায় নাই। আমি যদি ভুল প্রমাণিত হই আমি খুবই খুশি হব, কিন্তু মনে হচ্ছে, এবং সেটা তার মানে ওভার দ্য ইয়ার্স তার পারফরমেন্সের কারণেই আমি বলেছি যে বিপিএল এ গত 4টা বিপিএল এ তিনি কিন্তু ভালো করতে পারেন নাই। আমরা ফরম্যাট টু ফরম্যাট গুলিয়ে ফেলি, তিনি ভালো করেছেন, 50 ওভার ফরম্যাটে ভালো করেছেন, লং এর ফরম্যাটেও বেশ ভালো করেছেন, কিছু ইম্প্যাক্ট ইনিংস তিনি বিপিএল এ খেলেছেন, 1 ওভারে 30 রান জেতালেন, তারপরে টুকটাক কিছু ভালো ইনিংস আছে, কিন্তু তোর লম্বা সময় যেটা পারফর্ম করা সেটা করতে পারেন নাই আর কি। তো ন্যাশনাল টি-20 মোটামুটি ভালো করেছেন, বিপিএল এ ভালো করে নাই, 4টা বিপিএল ধরে, জিএসএল এ ভালো করে নাই, এবং এই টপ এন্ড টি-20 ভালো করতে পারে নাই। 2টা 30 ওভার ইনিংস আছে সোহানের, কিন্তু সেই 30 ওভারের মধ্যে তো লাইফ আছে, লাইফও ক্রিকেটের পার্ট, কিন্তু লাইফ আছে বলে আমি বলেছি যে তিনি বেস্ট রিদমে নাই, এবং
সোহানের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে হি ট্রাইস টু মেনি থিংস টু আর্লি, টি-20 ক্রিকেট স্পেশালি। তিনি স্কুপ করেন, রিভার্স স্কুপ করছেন, ল্যাব খেলছেন, র্যাম করছেন, সুইপ, এগুলো খুব বেশি তিনি পারেন, ভালো পারেন, কিন্তু এটা খুব দ্রুত এগুলা এক্সারসাইজ মানে নিজের গ্রুভে ঢোকার আগে। হ্যাঁ, মানে সোহান যখন স্ট্রেট ব্যাট খেলছেন, সোজা ব্যাটে খেলছেন, যখন তার বেস স্ট্রং থাকছে, হেড পজিশন স্টিল একদম হেড থাকছে, তখন কিন্তু সোজা খুব ভালো খেলেন, খুব ভালো খেলেন। কিন্তু যেহেতু তার টেন্ডেন্সি হলো একটু ক্রিয়েটিভ হওয়া, একটু তোর ইনভেন্টিভ শটগুলো খেলা, তিনি খুব বেশি এটা চেষ্টা করেন, এবং সেটা টি-20 ক্রিকেটে যদি তিনি এটা মেপে মেপে খেলেন সেটা শক্তি হতে পারে, কিন্তু তিনি ওভার ইউজ করে এটা তার জন্য দুর্বলতা হয়ে যায় বলে আমি মনে করি। হ্যাঁ, কারণ হলো যে ইন্টারন্যাশনাল মানে বোলাররা তো তোমাকে সেটা ওয়ার্কআউট করবে, তাই না? ও ইজ নট শামিম পাটোয়ারি যে কিনা ওই শটগুলোর এক্সিকিউশন লেভেল অনেক ভালো, অনেক ভালো, কিন্তু তার বেজ এত স্ট্রং, আপনি যেটা বললেন, আর আপার বডি স্ট্রেংথ এত বেশি যে মানে লেন্থ বলগুলোরে খুব ভালোই সে মিড হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলো আমরা খুব কম দেখি। হ্যাঁ, ওই লেন বল পিছনে কিপারের পিছনে মারার চেষ্টা করবে, বা একটু চিকি শট খেলার চেষ্টা করবে, এগুলা। তো এটা বলছিলাম যে সোহানকে নিয়ে আমার ডাউটের জায়গা আছে, এবং যেটা ওই যে কারণে লিমু ভাই কিন্তু সোহানের ক্ষেত্রে এই উদাহরণটা দিল নেয়ার সময়, যে মিরাজের সময় পরে যেটা বললেন তিনি, যে মিরাজকে যখন বাদ দেওয়া হয়েছে, তখন তিনি বললেন যে হ্যাঁ, বিপিএল এ যখন মিরাজ ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, তারপর নেওয়া হয় নাই, চারপাশে প্রচুর আলোচনা হয়েছে, প্রেশার হয়েছে, তার মানে কি, মানে তারা তো এসব পেতো হয়তো। ওই ক্ষেত্রে বলছিলেন যে স্ট্র্যাটেজিক ডিসিশন। হ্যাঁ, তখন সেটা বলছে, কিন্তু এখন তো বলতেছে যে তারা হ্যাঁ ওই যে বিপিএল এর উদাহরণটা দিয়ে দিয়েছেন, যে বিপিএল এর সময় যখন আলোচনা হলো এই সেই, তো তার মানে বোঝাচ্ছেন যে এগুলো একটা প্রভাব থাকে, সরাসরি না হলেও পরোক্ষে স্বীকার করেছেন। মনে হয় সেই কারণেই যে পজিশনে তাকে নেওয়া হয়েছে টি-20 ক্রিকেটে, আমরা যে স্পেসিফিক বলি তাকে অনেকের জায়গার বিকল্প হিসেবে কথাই বলেছে, মূলত জাকির আলী অনেকের ব্যাকআপ হিসেবে, দুজনের ব্যাটিং এর। এই আমার তো প্রশ্ন সেটা, সাইফ হাসান, আর সাইফ হাসান সেটা তো আসতেছে আর কি। হ্যাঁ, রিসেন্টলি স্পিন হিটিং একটু উন্নতি হয়েছে, এজন্য তো, কিন্তু আমরা এই জায়গায় কেন আসছি না, আগে রনি ভাই পজিশনের ব্যাপারটা শেষ করে আমার মতে এখানে তোর আদর্শ পজিশন হতে পারতো মাহিদুল ইসলাম অঙ্কন, যে নিজের টপ এন্ডে খুব বেশি ভালো খেলে নাই, কিন্তু গত কিছুদিন ডোমেস্টিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে টি-20 সহ তিনি বিভিন্ন পজিশনে ভালো খেলেছেন, ইনিংস টেনে নেয়া, হ্যাঁ সেটা যেমন ভালো করেছেন, খুলনা টাইগার্সের হয়ে আবার ফিনিশার হিসেবেও খুব ভালো করেছেন, এবং মাল্টিপল রোলে তিনি ভালো করেছেন। সো একটা বিকল্প তিনি হতে পারতেন, যেটা তাহিদুদের বিকল্প হতে পারতেন, জাকির আলী অনেকের বিকল্প তিনি হতে পারতেন, যেটা হয়তো সোহানকে দিয়ে সেই পারপাস আমার পুরোপুরি সার্ভ হবে না। সোহানকে দিয়ে আমি ওয়ান ডে এটা ট্রাই করতে পারি, আমি ওয়ান ডে টিমে সোহানকে চাই, কিন্তু টি-20 এক্স্যাক্টলি মিডল অর্ডারের ঝামেলা সমাধান, মিডল অর্ডারের সোহান যে একটু সময় পাচ্ছে, ওয়ান ডে ক্রিকেটে তার সাইকোলজিক্যালি 3 জানের সময় আছে, তখন কিন্তু তিনি ধীরে সুস্থে খেলেন। ডোমেস্টিক ক্রিকেট আমরা যেটা দেখি, তখন ইনিংসটা বিল্ড করে তারপরে গিয়ে তিনি শর্ট বা ক্রিয়েটিভ শট গুলো খেলেন, টি-20 একটু বেশি তাড়াহুড়া করেন আর কি। এই জিনিসটাই মিডল অর্ডারে, এই জিনিসটাই এটা আমার কাছে মনে হয় শুরু হচ্ছে আমরা যখন সিজন শুরু করছিলাম ইউএই সিরিজ দিয়ে, ওখান থেকেই আমাদের সিলেকশন, মিডল অর্ডার ব্যাটিং এর সিলেকশনের ভুলটা আমরা এখনো ক্যারি করছি, বা ওটার প্রভাব এখনো আছে, তাই না? এবং ওই মানে আপনি শেষ লিটনকে যে কোশ্চেনটা করছিলেন আর কি, ব্যাকআপ দরকার কিনা, ব্যাকআপ এখনো আছে। হ্যাঁ, মানে শেষ হচ্ছে লিপু ভাই যেটা ব্যাখ্যা দিয়েছেন সাইফের ক্ষেত্রে, যে তার ভার্সিটির কারণে তাকে মাল্টিপল রোলে তাকে নেওয়া হয়েছে। তো সাইফের ইনক্লুশনটা নিয়ে যদি আলোচনা করি আর কি, মানে হ্যাঁ, তার ওই যে জুবাই যেটা বলতেছিল কয়েকদিন ধরে, যে তার স্পিন হিটিং অ্যাবিলিটি বা এই ব্যাপারটা আসলে আছে, কিন্তু তাকে আসলে নেওয়ার পেছনে সেগুলো খুবই স্মল, হ্যাঁ মানে দেখ এখনো যে ইমপ্রুভমেন্ট না, সাইফের ক্ষেত্রে স্যাম্পল সাইজ আমি একটু পজিটিভ যদি বলি, তোর একটা ইন জেনারেল ধারণা আছে যে সাইফ হলো মানে তোর টেস্ট করেন ব্লকার, টেস্ট করেন, এবং সেটা ওই বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ওদের ব্যাচটাকে আমি খুব ভালোভাবে ফলো করেছিলাম। আমি যখন আমার তখনকার পেশার ভূমিকার কারণে ওদের ব্যাচটাকে আমি খুব ভালোভাবে ফলো করেছি, তখন হতো যে সাইফকে নিয়ে একটা ইয়ে ছিল যে একদম পারসেপশনই ছিল যে হ্যাঁ ভবিষ্যতে টেস্ট ব্যাটসম্যান হবে, সেটাই হয়েছে ভবিষ্যতে টেস্ট ব্যাটসম্যান। এবং ইভেন টি-20 ওয়ান ডে টিমে তাকে যখন নেওয়া হয়েছিল, ওয়ার্ল্ড কাপ টিমে তাকে রোলটা দেওয়া হয়েছিল, তখনকার কোচিং প্যানেল যারা ছিলেন আমি স্পেসিফিক আলাপও করেছিলাম, তার রোলটাই ছিল যে একটা ম্যাচ ঘুরে খেলবে। তো সাইকোলজিক্যালি নিজেকে ওইভাবে গড়ে তুলেছেন, ব্লক করছেন। একটা সিক্স হিটিং অ্যাবিলিটি কিন্তু ছিল, আমি এটাই বলতে যাচ্ছি যে ওই এজ লেভেল থেকে আমি দেখতাম যে তার বড় ছক্কা মারার একটা অ্যাবিলিটি তার ছিল, কিন্তু তার ওই যে রোলের কারণে এবং তাকে ঘিরে পারসেপশনের কারণে, টেম্পারামেন্টের কারণে, টেকনিক ততটা না, টেম্পারামেন্টের কারণে, টেকনিকে তার তো ঘাটতি আমরা এখনো দেখি, ওই সময় ছিল। কিন্তু ওই যেহেতু উইকেটে পড়ে থাকতে পারেন, বল ছাড়তে পারেন, এসব কারণে একটা হয়ে গেছিল যে সে টেস্ট ব্যাটসম্যান। জেনারেল পারসেপশনের কথা আমি বলছি, বাট বড় ছয় তিনি তখন থেকে মারতে পারেন।
সেটা এখন হয়েছে কি, এত বছর ধরে তিনি ট্রেনিং করছেন, মাসেল টাসেল বিল্ড আপ করছে, ছয়ের রেঞ্জ হয়তো আরেকটু বেড়েছে, মানে পরিধি আরো বেড়েছে, শটের রেঞ্জ একটু বেড়েছে, তার জোনটা একটু বেড়েছে, কিন্তু সেটা ইন্টারন্যাশনাল লেভেল টপ লেভেলে বোলিং এর এগেইনস্টে এখনো না। তিনি যে বড় ছয় মারতে পারেন সেটা তার জোনে পেলে, শক্তির জায়গায় পেলে, কমফোর্ট জোনের এটা পেলে মারতে পারেন। লিপু ভাই যেটা বলেছেন মাল্টিপল রোল, উইচ ইজ ট্রু, তিনি 1 থেকে 6 যে কোনো জায়গায় ব্যাট করতে পারেন। এটা হয়েছে শুরুতে যে ওপেনার ছিল, হ্যাঁ, শুধু ওপেনার ছিল। Recently বিভিন্ন ডোমেস্টিক সাইডে সে হ্যাঁ, হ্যাঁ। জায়গায় float করে গেছে। হয়তো রংপুর রাইডার্স একরকম খেলছে, জিএসএল একরকম, ঢাকা ক্রিকেট, ঢাকা লিগে একরকম, পাশাপাশি বোলিং। পাশাপাশি বলি। হ্যাঁ, বোলিংটা International করাইলে নিশ্চিত আছে। তার বোলিং তো এজ লেভেলে আন্ডার 19 এর ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু তার বোলিং সাসপেক্টেড হয়েছিল, তারপরে বোলিং অবশ্যই মডিফাই করেছে তিনি, এখন তো সব রাউন্ড রান তিনি বেশি বল করছেন না। হ্যাঁ, বল করে তখন মনে তো হয় এই কোশ্চেনটা আমার করার ইচ্ছে ছিল প্রেস কনফারেন্স লিউ ভাইয়ের কাছে, যে তার মানে ইন্টারন্যাশনালে তিনি যদি নিয়মিত বোলিং করেন, কিন্তু সেই সুযোগটা আর পাই নাই, তো বড় চান্স আছে, টু বি অনেস্ট, বড় চান্স আছে যে তার বোলিং এ প্রশ্নবিদ্ধ হওয়ার, যদি তিনি উঠতে যান খুব ভালো। ইন জেনারেল তাকে দেখে তোর মনে হতে পারে যে একটা ভালো প্যাকেজ টি-20 জন্য, যেহেতু তিনি মোটামুটি 6 মারতে পারেন নিজের জোনে পেলে, কারণ জোনে পেলেও 6 মারার মতো ব্যাটসম্যান আমাদের কম। প্লাস হলো লিউ ভাইয়ের সেই যুক্তিটাও ঠিক যে ভার্সেটাইল, 1 থেকে 6 পর্যন্ত তিনি ব্যাট করতে পারেন, বোলিংটা আছে, ফিল্ডিং মোটামুটি ভালো আছে, লিডারশিপ কোয়ালিটি একটু আছে, যেহেতু বিভিন্ন লেভেলে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, আন্ডার 19 দিয়ে শুরু বিভিন্ন লেভেলে ক্যাপ্টেন্সি করেছেন, আছে। কিন্তু ইন্টারন্যাশনালে তিনি টি-20 ক্রিকেটের তো টানা সার্ভ করে যাবেন ভালো, স্টিল ফার ফ্রম দ্যাট। বোলিংটা যদি তিনি সাসপেক্টেড হয়ে যান, তাহলে তো আসলে তাকে নেয়ার কোনো দেখছি না। সেখানে আমি মনে করি যে আসলে ওই রনি ভাই, মানে যে দুজন বাইরে গেলেন তাদেরকে নিয়ে আলোচনার আগে মানে বাংলাদেশের তাহলে এই বাস্তবতাটা কি ফুটে ওঠে বারে বারে, যে মানে আসলে আমাদের প্লেয়ার পুলটা খুবই ন্যারো। ডেফিনেটলি, কারণ তুই বুঝতেছিস যে আমরা হৃদয়ের একটা বিকল্প যাচ্ছি, এবং হৃদয়ের বিকল্প চাচ্ছি কি? মানে চাচ্ছি না। মানে থাকা উচিত, চাচ্ছি না একটু। হৃদয়ের বিকল্প আসলে সবচেয়ে বড় বিকল্প হৃদয়, মানে হৃদয় যদি পারফর্ম করে, তার বেস্ট ফর্মে থাকে, তাহলে আর এত আলোচনার দরকার হয় না, যদিও সেটা আইডিয়াল না, কারণ হৃদয় ইনজুরি হতে পারে, যেটা হয়েছিল পাকিস্তানের সাথে, অসুস্থ ছিল, একটা ওয়ার্ল্ড কাপে গেল, গিয়ে তার একটা চোট লেগে গেল, তখন কি 9 থেকে 4 খেলাতে হয়েছে। সো আমি মনে করি যে হৃদয়ের একটা ভালো অপশনও থাকা উচিত, বাট ডেফিনেটলি হৃদয়ের ফর্মে থাকলে এই আলোচনাটা হয়তো এতটা হতো না। এবং হৃদয় তো ওই পুশটাও থাকা উচিত, যেটা ধরেন জুবাই এর আগে বলছিল যে বাংলাদেশের টপ অর্ডারে এখন মোটামুটি আপনি পাচ্ছেন, মানে টপ অর্ডার মানে একটা এখন আমাদের পর্যন্ত- একটা স্ট্যাবিলিটি হ্যাঁ, আছে। যে সেন্সেই হোক এসেছে, কারণ হচ্ছে এখানে পুশ করার মতো প্লেয়ার না। বেশ কয়েকজন মানে আছে, এই ওই কারণে যে ওটা, হচ্ছে- হ্যাঁ। হ্যাঁ এটা, বাট এটা তো ধরেন মানে হৃদয় বা যে কোনো ব্যাটারের ক্ষেত্রে, যে কোনো পজিশনের ক্ষেত্রেও তো এই জিনিসটা থাকা উচিত, মানে এটা তো ধরেন হৃদয়ের ফার্দার, কনসিস্টেন্সি চলে আসে। হ্যাঁ মানে এই জিনিসটার জন্য তো আসলে হ্যাঁ, তুমি যেটা বললে যে এখন হয়তো পারভেজ, ইমন বা তানজিদ দা ভাবতেছে টপ অর্ডারের অপশন আছে, হ্যাঁ ঠিক আছে, ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে যে সৌম্য, ঠিক আছে, বাইরে আছে, যদিও সৌম্য ওইভাবে পারফর্ম করে নাই, বাট একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আলোচনায় থাকে, সো সৌম্য বাইরে আছে, শান্ত বা এখন নাই। শান্ত নাই, হ্যাঁ। শান্ত তো আসতে পারে সিনিয়র প্লেয়ার হ্যাঁ। হিসেবে, সাইফো টপ অর্ডারে ব্যাট করতে পারে। হ্যাঁ, এটা ব্যাক অফ দ্য মাইন্ড তাদের একটা উদ্বুদ্ধ করতে পারে যে আমাকে পারফর্ম করতে হবে, নিজেকে এনরিচ করতে হবে বা শানিত করতে হবে। মিডল অর্ডার নাই, সেই অপশনও নাই, সেটাই ওই অপশন ক্রিয়েট করতেছে না। সে ক্রিয়েট করতেছে না। ওভার মানে 1 বছর হয়ে গেল যে আমরা ক্রিয়েট করছি না। টানা 20টার মতো ম্যাচ খেললাম, এর মধ্যে আমরা কোনো পসিবল মিডল অর্ডার ব্যাটসম্যানের নাম বলতে পারতেছি না, আমরা জোর দিয়ে বলতে পারতেছি না। আমরা এখনো বলতেছি সাইফ, এটা একটা পটেনশিয়াল থেকে বলতেছি। আমি সাইফের ডেবু যদি চিন্তা করি, ডেবু মানার দরকার নাই। হ্যাঁ মানে অঙ্কনের সেদিকে- কথাও আসছে, কিন্তু হ্যাঁ। অঙ্কনে তো আসলে এই যে টপ এন্ডেও বা সে এটাতেও ইভেন তুই সাইডকে যদি রেডি করতে চাস, কোথায় রেডি করবি? কারণ এই সময় এত কাছে চলে আসছি, হ্যাঁ, এখন আপনি কি খুব টাফ। হয়তো নেদারল্যান্ড সিরিজে তুই একটা ম্যাচ খেলাতে পারলি, হ্যাঁ, সেটা তো আইডিয়াল না। এশিয়া কাপে গিয়ে তো যদি এমন হতো, সবার ক্ষেত্রে একই ডিসকাশন, সবার ক্ষেত্রে এখানে একটা ম্যাচের বেশি দিতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, এখানে একটা ম্যাচে বেশি দেওয়া যাবে না, যদি তাও আবার 2টা ম্যাচে আমরা সিরিজ জিতে যাই তখন আর কি, তাই না? এবং এশিয়া কাপে গিয়ে এমন যদি হতো যে আফগানিস্তান আর শ্রীলঙ্কার সাথে ম্যাচটা আগে 2টা জিতে আমরা কথা আছি, তখন হংকং ম্যাচে আমি কিছু ট্রাই করতে পারতাম। এটা এখন টাফ, হংকং এর ম্যাচটা শুরুতে, তাই না? সো অনেক ডেলিকেসি আছে। এটার একটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে যে ধরেন এরকম যাদেরকে ফেরানো হয়, হ্যাঁ অবশ্যই তারা তাদের ব্যাক অফ দ্য মাইন্ডেও এটা থাকে যে আমি হয়তো এরপরে খুব বেশি চান্স পাবো না, কিন্তু যেটা হয় যে অনেক ক্ষেত্রেই অন্যান্য টিম বা যারা স্টেবল সবকিছুতে, যে কেউ ইনজুর্ড বা এরকম একটা পজিশনে কাউকে পাওয়া যাচ্ছে না, সে যেমন টেস্টে ইংল্যান্ড লিয়াম ডসনকে ফেরালো, কারণ হচ্ছে শোয়েব বশির ওভাবে ইনজুর্ড হয়ে গেল, রেয়ান আহমেদকে নিয়ে তারা অন্যরকম প্ল্যান করছে। কিন্তু এটা বাংলাদেশের স্টপ দ্যাট সলিউশন ছিল হ্যাঁ, জ্যামডাসন। বাংলাদেশের ক্ষেত্রে ধরেন যেটা হয় যে ফেরানো হচ্ছে কেউ আউট অফ ফর্ম, তার জায়গায় আরেকজন, মানে লাইক মোহাম্মদ নাইম, হ্যাঁ নাইম শেখ,
তাকে ফেরানো হলো। তারপর আমরা এর আগেও আপনার সঙ্গে আলোচনায় আমরা যে আলোচনা করেছিলাম যে একটা হচ্ছে আউট অফ পজিশন, একটা হচ্ছে ধরেন এরকম মিরপুরের টাফ উইকেট, এরপরে তিনি আউট। এবং তার এরকম জায়গায় যাদেরকে আনা হলো তারাও ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে বেশ কিছুদিন। তো তাহলে মানে এই প্রসেসটা এটা কি একটা মানে লুপ হয়ে যাচ্ছে কিনা, এন্ডলেসলি মানে ভিসিএস সাইকেলের মতো হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, ওই যে ওইটা তো আলোচনায় যে আমাদের প্লেয়ার পুল বা হ্যাঁ, গভীরতা, হ্যাঁ। তাই না, আমাদের অপশনস এত কম। আলটিমেটলি আমরা তোর ইয়ার কথা বলছি, হৃদয়ের বিকল্প অপশনের কথা বলছি, সেটাও কিন্তু আমরা অঙ্কনের ছাড়া আর কাউকে বলতে পারছি না। হ্যাঁ। আইডিয়ালি তো হওয়া উচিত ছিল যে হ্যাঁ আমি ইয়াসির রাব্বি যদি থাকতো, ইয়াসির রাব্বিকে যদি তার টপ ফর্মে আমরা পাই, বেস্ট ফর্মে পাই, তাহলে কিন্তু মিডল অর্ডারের খুবই ভালো অপশন, কারণ তিনি ধরতে পারেন, ইনিংস বিল্ড আপ করতে পারেন, মারতে পারেন। টপ এন্ডে দুটো খুব ভালো ইনিংস তিনি খেলেছেন, মানে শেষ দিকে নেমে। সাউথ আফ্রিকার ওই ইনিংসটা তো হ্যাঁ, সাউথ আফ্রিকার ইনিংসটা তো চমৎকার ছিল, যেটা একদম ম্যাচের মোমেন্টাম ঘুরে দেওয়া ইনিংস ছিল। সেই অ্যাবিলিটি আছে, কিন্তু তাদেরকে আমরা আসলে ওইভাবে পর্যাপ্ত অপরচুনিটি বা সাইড ম্যাচগুলোতে অতটা খেলিয়ে করতে পারি না। এখন আবার প্রশ্ন হতে পারে যে তাহলে ইয়াসির রাব্বি সিনিয়র প্লেয়ার, তাই তো টপ এন্ডে খেলালো, তাকে না বলতেছে কেন? কারণ এখন হয় কি, মানে ইয়াসির রাব্বিকে অনেক জায়গায় খেলানো হয় নাই আর কি, সুযোগটা দেওয়া হয় নাই। সোহান তো রেগুলার হয়তো আছে, একটা প্রসেসের মধ্যে আছে। তারপরেও ইয়াসির রাব্বি তো সেখানে নেওয়া আমি মনে করি না যে আইডিয়াল কিছু না, তাই না? আইডিয়াল কিছু, আমি সেটা ক্লিয়ার করে দিলাম আর কি। বাট যখন সুযোগটা পেয়েছে তিনি পারফর্ম করেছেন আর কি। সো নাইমের রিফ্লেকশন কিনা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে, যাকে সবসময় বলে যে আমি কখনোই উপরে কি মানে উপরে আমাকে মিডল অর্ডারে রান করে যাইতেছি, কারণ আমার এত সুযোগটা পরে আসছে, কারণ আমার মানুষ বুঝতে পারছে যে আমি এই পজিশনে বড় রান করে নাই, প্রচুর টপ সিজন কাটায় নাই। হ্যাঁ, টপ সিজন আপনি কখনোই অ্যাজ এ মিডল অর্ডার পারসন কাটাতে পারবেন না। আপনি কখনোই ঢাকা প্রিমিয়ার লিগে একটা খুবই রেয়ার হবে যে 4-5 এ ব্যাটিং করছে, যে 600 প্লাস রানস করছে, বা এনসিএল বা বিপিএল এ ওই জায়গায় ব্যাটিং করে কনস্ট্যান্টলি 400 প্লাস রানস করছে, এরকম তো সংখ্যাটা, সে তো টপ 10 লিস্টে থাকবে। এই জিনিসটা আমাদের সিলেকশন প্যানেলে কখনো ফুটে ওঠে না, যে ওই ইমপ্যাক্ট সিলেকশন ওইটা রিফ্লেকশন কিনা ন্যাশনাল হইতে পারে। এটা কিন্তু খুব ভালো একটা আলোচনা, এটা নিয়ে আমাদের লম্বা ডিসকাশন হইতে হ্যাঁ, পারে। এজ লেভেলে তোর যে পারসেপশনটা থাকে যে যে এখানে খেলতেছে, সেটাকে আমরা ডোমেস্টিক ক্রিকেটেও দেখা যায় ওরকম। জাকেরটা খুব ভালো উদাহরণ। জাকের কিন্তু ওই আন্ডার 19 2016 আন্ডার 19 টিমের রেগুলার প্লেয়ার ছিল না, যেহেতু মানে রেগুলার স্কোয়াডে ছিল, বেস্ট 11 এর রেগুলার প্লেয়ার ছিল না। বাট ওই তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে কিন্তু দারুণ ইনিংস খেলে জিতেছিল ফতুল্লায়। হ্যাঁ, খুবই ভালো ইনিংস ক্যারি করেছিল, কিন্তু ওই যে নিচের দিকে হয়তো একটু ব্যাট করতে, টিম কম্বিনেশনের কারণে তার হয়তো পজিশন ছিল উপরের দিকে, তো ওই জাকির টাকির অন্যরা ছিল উইকেট কিপার। হ্যাঁ, ও ছিল বিকল্প উইকেট কিপার মূলত। হ্যাঁ, সেই বিকল্প উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দেখেছে, তাকে হয়তো প্রপার ব্যাটসম্যান হিসেবে চিন্তা করে নাই। ডোমেস্টিক টিমগুলো তাকে কিপার ব্যাটসম্যান হিসেবে চিন্তা করেছে, 6-7 নাম্বার এরকম চিন্তা করেছে, যে এই লেভেলে যেহেতু এরকম খেলেছে, তার ট্রু পোটেনশিয়ালটা হয়তো দেখে নাই, সেও যেহেতু সুযোগ পায় নাই, সে দেখাতে পারে না। এটা অনেক ক্রিকেটারের ক্ষেত্রেই হয়, যদিও অন্য অন্য জায়গায় আমরা দেখি যে এই লেভেলে একরকম, ইন্ডিয়ান ক্রিকেটে সে পুরোপুরি রিভার্স হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, সো আমাদের দেশে এটা ওই যে কালচারের পার্ট এবং টোটাল ওই পারসেপশনটা, যে এই লেভেলে ওই ব্যাটা টিকিট কি করছে, ইয়ার কিপার ব্যাটসম্যান ছিল, ঠিক আছে, 6-7 ডোমেস্টিক টিমে ওর 6-7 পাঠায় দিলাম। ফাইনান্সিয়াল ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি টাকা পায় হচ্ছে টপ 3 ব্যাটার। হ্যাঁ, যারা মিডল অর্ডারে ব্যাটিং করে তাদের পেমেন্ট অত বেশি না, কিন্তু সবচেয়ে বেশি ক্রুশাল রানগুলো তাদেরই করতে, ইমপ্যাক্ট তো তাদেরগুলোই সবচেয়ে বেশি তাদেরই থাকে। মোসাদ থেকে পেসারদের তো আরো সমস্যা পড়তে, যুগ যুগ ধরে দেখতেছি ঢাকা প্রিমিয়ার লিগে পেসাররা দল পাচ্ছে না বা পাচ্ছে না, ওই পেমেন্টও পায় না। সবচেয়ে বেশি টাকা কিন্তু ওই টপ অর্ডারে ওই 3-4 জন প্লেয়ার যারা কিনা রেগুলার ঢাকা প্রিমিয়ার লিগে রান করে, তারা কিন্তু হাইয়েস্ট পেড গত 3-4 বছর। মিডল অর্ডারের অঙ্কন কিন্তু ওই টাকা পাবে না, তখন ইভেনচুয়ালি ব্যাক অফ দ্য মাইন্ডে প্লেয়ারেরও কাজ করে যে আমি উপরে দিয়ে দেখা গেছে যে লাস্ট টাইম আমরা দেখছি যে অঙ্কন 3-এও কিছু পাবো না। তো এইগুলো কিন্তু ওই সাইকেল, এবং অনেক প্লেয়ার তো হারিয়ে যায়। কোনো প্লেয়ারই নিজের ওই মিডল অর্ডারে স্কিলটাকে এনহ্যান্স করার চেয়ে, এটা জাকের আলী অনেকের ক্রেডিট যে হি ফট ইট আউট, তাই না? এটা টু হিজ ক্রেডিট, সেটা তাই দিতে হবে। অনেক প্লেয়ারই দেখা গেছে ভাই এজ লেভেলে দেখা গেছে যে এই আন্ডার 19 টিমে 2018 এর ব্যাচেরই একজন, যে কিনা খেলতো 3-এ, তাকে টিমের প্রয়োজনে 4-এ খেলানো হয়েছিল, তারপর থেকে তার ক্যারিয়ার ইভেন ইন্টারন্যাশনাল ক্যারিয়ারেও নিচের দিকে খেলানো হয়েছে, এবং সে এখন পর্যন্ত ওই ইয়া থেকে বেরোতে পারে, ধাঁধা থেকে বেরোতে পারে না। সে এখনো মানতে পারে না যে সে কেন আমি ওই ভুলটা করলাম আন্ডার 19, কেন আমি রাজি, আমার মতো হয়ে আছে, কেন আমি রাজি হলাম, নাইলে আমার ন্যাশনাল টিমে এই ঝামেলাটা। ভাই এই তোমার কথাতে যে ব্যাপারটা আসে যে ক্রিকেটে তো আসলে ওই যখন যারা নিচে খেলে বা এরকম খেলে, আমরা বলি যে সেলফলেস অ্যাক্টের মতো কিছুটা। কারণ হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাট যদি উপরের দিকে দেখেন, মানে দেখো যে ওরকম অ্যাভারেজ ওরকম কিছু থাকবে না বা হেভি নাম্বার থাকবে না, বাট
ইনিংসগুলো হবে হচ্ছে টিমের জন্য। তো আপনি যখন ভাই এই জিনিসগুলো করবেন, হ্যাঁ, তখন তো আসলে ওই মেসেজটা যাবে সিলেকশন প্যানেল যে সিলেকশন ওই যে রিফ্লেক্ট জুবাই যার উদাহরণ দিচ্ছে সেটাই, যে সেটাই। এই জিনিস তাহলে আমি কিভাবে করব? একটু একটু চেঞ্জ হচ্ছে, মানে হ্যাঁ। এই ইম্প্যাক্ট বা এই ছোট ডিসকাশন ছোট শুরু ব্যাপার। হয়েছে আমার মনে হয় খুবই রিসেন্ট। হ্যাঁ, ওই যে অন্যান্য সবকিছুর মতোই এটাও অনেক পরে, মানে বাংলাদেশ অনেক পরে এটা শুরু করেছে আর কি। সবকিছুতে সবকিছুর মতোই। ইভেন এটা রিফ্লেকশন সিলেকশনে যতদিন না কনসিস্টেন্টলি না পড়বে ততদিন পর্যন্ত আমাদের এই মিডল অর্ডার সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, সিলেকশনে সেই প্রসেসে শুধু সিলেক্টর না, সিলেক্টর, কোচ, ম্যানেজমেন্ট সবাই জড়িত এবং একটা কনসিস্টেন্সি দরকার। ধর মনে করো হুট করে সিলেক্টর চেঞ্জ হয়ে গেল বা কোচ চেঞ্জ হয়ে গেল, ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেল, তখন যেন এটা যেন না হয়। পলিসিটা চেঞ্জ হয়। এটা বেস্ট লাগে আমার কাছে নিউজিল্যান্ডকে। হ্যাঁ, নিউজিল্যান্ডে মনে কর যে স্পেশালি গত 10-12 বছরে, দুনিয়া উল্টে গেল কিছু হবে। হ্যাঁ, ওদের কিছু চেঞ্জ হবে না। মাইক হেসন থেকে শুরু করে গ্যারি স্টেট আসলো, স্টেট থেকে রব ওয়াল্টার, তাদের কিন্তু পলিসি একরকম। ওই যে প্লেয়ারদের কন্টিনিউটি, যে যার রোল যাকে যেভাবে ভাবছে, যেভাবে গড়ে তুলছে, চমৎকার। এত স্মুথ ট্রানজিশন হয় তাদের, বাংলাদেশে এটা আমি কল্পনাই করতে এটা পারি আমি আর জুবাই রনি ভাই বেশ কিছুদিন আগে এই আলোচনা করতেছিলাম যে তাদের যে ধরেন আপনি পেস অ্যাটাক বা এরকম কিছু, আপনি একজন চলে যাবে, আপনি দেখবেন যে টিপিক্যাল মানে ওই কোয়ালিটির সেম আরেকজন রোল চলে আসছে। চলে আসছে। হ্যাঁ, সেম কিছু। এবং নিউজিল্যান্ড মেবি হচ্ছে লিমিটেড রিসোর্সের বেস্ট ইউজের মনে হয় বেস্ট উদাহরণ, ওয়ার্ল্ড ক্রিকেটে বাই ফার বেস্ট আর কি। তাই না? এত ছোট্ট একটা পপুলেশনের হ্যাঁ, দেশ, মানে এত এত কম ছোট্ট মানুষ ট্যালেন্ট ক্রিকেট বলছে খেলে। এখানে, হ্যাঁ, এত কম মানুষ ক্রিকেট খেলে। হ্যাঁ। মানে নিউজিল্যান্ডে তো এমনিতেই মানুষ কম, সেখানে আরো কম মানুষ ক্রিকেট খেলে। টপ 5 এর মধ্যে মনে হয় না ক্রিকেট আছে বা থাকতে পারে, কিন্তু নিচের দিকে আর কি। সেখানে তারা যেভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে যেভাবেই করছে, যেভাবে ট্যালেন্ট প্রডিউস করছে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, ইভেন ওদের, হ্যাঁ, এবং তোর ওদের কোচদের যে তোর প্রেস রিলিজে বিবৃতি থাকে বা কথা বলো, সেগুলো সেম হইতে জানিস। হ্যাঁ। মানে আমি পাগল হয়ে যাবো, কথাগুলো একে ওয়ার্ড ওয়ার্ড মিলছে না, কিন্তু জিনিসগুলো একই একই জিনিস। তো কি টপ লেভেলের ম্যানেজমেন্ট এখানে। এবং সেটা মানে ধরেন অন্য কেউ যদি আপনি একটা ফরেন কোচকে নিয়ে যান সামহাউ, তার কথাবার্তা ওরকম হয়ে যাবে। সেটাই, কারণ এটাই তো আসলে আমরা যেটা বলি যে জিনিসটা আসলে আমাদের এখানে অ্যাবসেন্ট সিস্টেম সিস্টেম, কালচার, রাইট? আচ্ছা, আমি ওই যে আলোচনাটা যে যে দুজন বাইরে চলে গেলেন টি-20 টিম থেকে, নাইম শেখ আর মেহেদী হাসান মিরাজ, নাইমেরটা জাস্টিফাইড কিনা, আর দুই হচ্ছে যে মিরাজের টি-20 ক্যারিয়ারে আসলে এটা কি মানে এটা কোন রকমের সেটব্যাক, নাকি এটা তার টি-20 ক্যারিয়ারের ওই যে ধারা সেটাতে আসলে কোনটা? আমি যদি মিরাজ হতাম, হুম, আমি চাইতাম টি-20 ক্রিকেট কম খেলতে। ইউভে তো সেটাই বলল। হুম। কংগ্রেসের বাইরে বললো বাট বলছে বলছে তো সেটাই হওয়া উচিত। এটাই চাইছে। এখন জিনিসটা বাংলাদেশের মতো জায়গায় খুব টাফ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কালচারে তেরে না চোখে। ন্যাথন লায়ন টেস্ট খেলে যাবে, ঠিক আছে, তারা কেউ প্রেস কনফারেন্সে প্রতিদিন জিজ্ঞেস করবে না, বা আশেপাশের লোকজন জিজ্ঞেস করবে না, বা কি টি-20 টিমে দেখতেছি না, টি-20 বিশ্বকাপ হইতেছে আপনি দেশে, আসে না এই ব্যাপারগুলো। এগুলো একটা সাইকোলজিতে এফেক্ট করে, এটা তার মধ্যে প্রভাব ফেলে। সো এটা একটা ব্যাপার আছে। বাট ওই যেটা বললাম, আমাদের দেশের ওরকম একটা গ্ল্যামার, মাঝখানে যেমন মুমিনুলকে হুম। সীমিত ওভারে ক্রিকেটের ব্যাটসম্যান বানানোর চেষ্টা করা উচিত, সে উঠে পড়ে লেগেছিল, করতে গিয়ে যেটা হয়েছে যে টেস্ট ব্যাটিং এ বাজেভাবে প্রভাব ফেলেছে। মিরাজেরও সেটা আমরা দেখতে শুরু করেছিলাম, কিন্তু বোলিং অনেক ফ্ল্যাট হয়ে গিয়েছিল, গিয়েছে, এখনো আছে, তাকে আবার ওই রিদমটা, হ্যাঁ হ্যাঁ। সো ওইটা তোর লিউ ভাই যেটা প্রেস কনভারসেশন বলছে সেটা খুবই ভ্যালিড, যে 3 ফরম্যাটের রেগুলার খেলা খুব টাফ এখনকার যুগে, এবং সেটা ফিজিক্যালি তো বটে, স্কিলগত ভাবে। মিরাজের মতো যারা স্পিনার, আমি আন্ডারমাইন করছি না, এটা হলো তার ধরন, যারা ট্র্যাডিশনাল এরকম স্পিনার, যারা এই ফ্যাক্টর যাদের নাই, হ্যাঁ, তাদের জন্য জিনিসটা আরো টাফ। তার জন্য তখন কি হবে, তোর ওই ওই কিছু একটা বাইট যোগ করার জন্য, কিছু একটা বাড়তি কিছু যোগ করার জন্য, কিংবা রান আটকানোর জন্য তিনি তখন কিন্তু ওই টেস্ট ঘরানার বোলিং, ইভেন ওয়ানডে ঘরানার বোলিং থেকে তিনি সরে আসবেন। তিনি তার মেশিন না যে প্রোগ্রাম সেট করা আছে, হ্যাঁ টেস্টে গেলে তুই এইভাবে করবি, ওয়ানডে থেকে এইভাবে করবি, কারণ সবকিছু তোর বডি, মাইন্ড সবকিছু কিন্তু একটা প্রসেস ফলো করে। ওই অ্যালাইনমেন্টটা খুব জরুরি। তো তুমি, ও চাইলে হবে না, ও হয়তো ভাবতেছে যে না টেস্টে গিয়ে তো আমি জানি কিভাবে বোলিং করতে হবে, কিন্তু অনেক সময় চাইলেও পারবে না, তার ব্রেন, মাথা সবকিছু একসঙ্গে সংযোগটা ঠিক মতো হবে না, মাসল মেমোরির ব্যাপার আছে। সো আমি আশা করবো যে মিরাজ সেটা বুঝতে পারবেন, এবং আশেপাশে যে হাতছানি আছে, বিপিএল তিনি খেলবেন, বিপিএল খেলবেন, কোনো সমস্যা নাই, ন্যাশনাল টি-20 খেলবেন, সেটা ডিফারেন্ট, সেটা চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল ক্রিকেটের চ্যালেঞ্জের মতো না। যদি মিরপুরে খেলা হয় বা যে কোনো উইকেটে তিনি ভালো করতে পারেন, খুব ভালো, যদি নিজেকে এনরিচ করতে পারেন ওই জায়গায়, যে হ্যাঁ একসময় তিনি টপ টি-20 প্লেয়ার হলেন, আবার ন্যাশনাল টিমে ফিরবেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু তার ক্যারিয়ারের সাথে, বাংলাদেশ ক্রিকেটের সাথে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল টি-20 থেকে তার ভাবারই দরকার নেই। স্টপ গ্যাপ কখনো প্রয়োজন হলে সেটা অন্য কথা, এমনিতে ভাবারই প্রয়োজন নেই।
হওয়া উচিত, তার ফোকাস হওয়া উচিত টেস্টে। তিনি মানে বাংলাদেশের এখন সবচেয়ে ভাইটাল প্লেয়ার, সম্ভবত ভাইটাল প্লেয়ারদের একজন, স্পেশালি সাকিব যখন নাই, ব্যাটিং বোলিং মিলিয়ে ক্যাপ্টেন ওরা তো হ্যাঁ, টেস্টে তো ক্যাপ্টেন নাই তো যদি হয় তো তার ওটা মানে তার নিজের স্বার্থে, নিজের ক্রিকেটের স্বার্থে লং টার্ম ওইদিকে ফোকাস থাকা উচিত, টেস্ট এবং ওয়ানডে। এবং এই জিনিসটা ওই যে সেদিন প্রেস কনফারেন্সে একটা কোশ্চেন হয়েছিল যে জেনারেলি হোয়াইট বলের ক্যাপ্টেন একজন হয়, আর যদি ওরকম হয় তাহলে রেড বল, অথবা 3 ফরম্যাটে হয়তো 3 জন, কিন্তু সেটাও তো আসলে খুবই রেয়ার, মানে প্রেফার করে সবাই যে হোয়াইট বল ক্যাপ্টেন এবং রেড বল। ভালো কালচার সিস্টেম যদি হতো তাহলে 3 জন থাকতো, কিন্তু ওয়ার্কআউট করতো বাংলাদেশে। তার আর নাইমের ক্ষেত্রে যেটা মানে এটা কি আসলে বল নাইমের ক্ষেত্রে বল শেষ করো, শুরু করছিল শেষ করো। হ্যাঁ শুরু করছি। ব্যাপারটা এরকম, যদি আমরা এইভাবে চিন্তা করি আর কি। রনি ভাই যেদিন বললো যে হ্যাঁ। বাদ দিলে আনফেয়ার হবে, সেটাই হয়েছে। আর বাদ দেওয়াটারই কথা, মানে আমি ওই যে একটু আগে যেটা বললাম, হ্যাঁ বাদ দেওয়ার কথা, মানে আমরা হয়তো ভাবছি, কিন্তু এই উদাহরণটা আসলে তাইলে কবে তৈরি হবে? হবে না যতদিন না পর্যন্ত এখানে ওই মানে সেন্ট এসে ম্যানেজমেন্টের দায়িত্ব নেবে, ততদিন পর্যন্ত না। এবং আমার মনে হয় এটা ওর ইয়াতে প্রভাব ফেলছে, মানে চিন্তা ভাবনা টি-20 টপ এন্ড টি-20 তে যাওয়ার আগেই জানা যেত। হ্যাঁ, এটা তাহলে টপ এন্ড টি-20 তে আউট অফ সর্টস মনে হয়েছে তাকে। আমি এটা ডিফেন্ড করছি না তাকে, কিন্তু মনে হয়েছে যে সাইকোলজিক্যালি তিনি টপ জায়গায় নাই। এবং আবার সেখানে তার দিকে যদি আমি দায় দিতে চাই, দায়টা হলো যে তার উচিত ছিল এখানে গিয়ে তুমি টপ লেভেলে পারফর্ম করো। এবং হ্যাঁ, মানে নির্বাচককে শেষ মুহূর্তে আরেকটা মেসেজ দাও। হ্যাঁ মেসেজ দাও, তুমি এশিয়া কাপে না দিলেও ঠিক আছে, মানে আমি যে আসলে রেডি আছি এখানে, নানান পারিপার্শ্বিকতার কারণে ন্যাশনাল টিমে পাই না, কিন্তু ওই জায়গায় যে আমি যদি ভালো ইনিংস কনসিস্টেন্টলি সুযোগ পেয়েছেন, সো ভালো ইনিংস খেললাম, তাহলে ঠিক আছে, নির্বাচকরা জানলো যে ওকে ফাইন তিনি আছে, তাকে আমরা আবার সুযোগ দিতে পারি। সো এটাও প্লেয়ারদের হাতে। এবং আমার হতাশ লেগেছে যে তার আউটের ধরনগুলো আর কি, মানে যেভাবে তিনি আউট হচ্ছিলেন সেগুলো সাইকোলজিক্যাল ব্যাপারও আছে, টেকনিক্যাল ব্যাপারও আছে। স্পেশালি লাস্ট 2টা আউট ওই একইভাবে একদম সেম আউট হয়েছে, এবং যেটা তিনি ক্যারিয়ারে অনেকবার হয়েছে। তো স্টাম্পের বাইরের বলে একদম পুশ অনেক জোরে ড্রাইভ করতে গিয়ে, যেমন যেটা পাটা না নিয়ে বল ফিরে ফ্রন্ট বডি, এবং দুটো ম্যাচে টানা 2টো ম্যাচে বাদ স্পিনারে বলে একইভাবে আউট হয়েছে। এটা হতাশ লাগে। সিনিয়র দিন বলতেছিল আমাদের এশিয়া কাপ টিম দেখার জন্য, আমাদের আগে যে অ্যানালিস্ট ছিল, টপ এন্ড যদি হয় তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া ইটস আ ব্যাড নিউজ। মানে ওখানে আমরা না লাইনটা ব্লার করে কে কোন লেভেল, কোন লেভেলের আছেন, আমার তো ওখানে তারা পাঠানো দরকার। আমি এখানে লেফট হ্যান্ডেড ওপেনারে পাঠাবো, যাকে আমি দেখবো যে কি হাই সিলিংটা কত। সোহানের ক্ষেত্রে যেটা বললাম, এটা তো তার ক্ষেত্রে তো 40-50টার মতো ম্যাচ খেলা গেছে টি20। হ্যাঁ, তো ওকে ওর এই ক্যাম্পে থাকা বেশি দরকার ছিল, জুলিয়ান উডের সাথে কাজ করা বেশি দরকার ছিল তার এখানে। সাইফের ক্ষেত্রেও তাই, ডেফিনেটলি তাই। আমি যদি তারা ওই প্ল্যানে থাকি, এশিয়া কাপে যদি যাবে কিনো, ডেফিনেটলি তারা প্ল্যানে ছিল, কারণ তারা টপ এন্ডে এমন কোনো আহামরি পারফর্ম করে নাই। সাইফের একটা 50 আছে, একটা মনে হয় আর একটা 40 অর্ডার দিয়েছে, এমন কোনো আহামরি পারফর্ম করে নাই যে তার কারণে নিয়েছে। ডেফিনেটলি আগে থেকে প্ল্যানে ছিল, সেই কারণেই নিয়েছে। তো তাহলে আমি মানে ওদেরকে এখানে অবশ্যই রাখা উচিত ছিল, এটা ওদের প্রতি অন্যায় করা হয়েছে আমি বলবো, কারণ আমি জুলিয়ান উডকে পাচ্ছি না, আমি সবসময় পাচ্ছি না। এবং হ্যাঁ, আপনারা আমি এই ফিটনেস ক্যাম্প সবসময় পাচ্ছি না, আমি এই নিবিড় অনুশীলন সবসময় পাচ্ছি না। যে আলোচনাটা করছিলেন, মানে দুজনের হিটিং অ্যাবিলিটি বা ধরেন স্ক্যাটার, হ্যাঁ একটু একটু করে আছে, আরো ফাইন টিউনিং বা আরো কিছু দরকার, তখনই আসলে এই জিনিসটা মানে আমার মাথায় আসছে যে তাহলে তো আরো বেশি করে জুলিয়ান ক্যাম্পে, মানে জুলিয়ানকে যে উদ্দেশ্যে আনা হয়েছে, তারা বলবে যে ম্যাচ খেল ওখানে থাকলে ম্যাচ প্র্যাকটিস ওরকম কিছু হলে যদি ওই ম্যাচ প্র্যাকটিস বলো, তাহলে এরা তো মানে আসলে এই দুইটা প্লেয়ার তো ওইভাবে চিন্তা করলে ম্যাচ খেলতে সবচেয়ে বেশি ম্যাচগুলো ওরা খেলে, এবং যখনই মানে সাইড ম্যাচগুলো ভেটারান। হ্যাঁ, এবং আরো আরো এখানে কথা আছে তোর, লিবু ভাই বললেন যে তোর শ্রীলঙ্কা সফরে সোহানকে না নেওয়ার পিছনে অনেকগুলো কারণের একটা হলো যে তোর জিএসএল খেলবে। হ্যাঁ, জিএসএল খেলবে, জিএসএল যদি খেলছেন, জিএসএল কিন্তু সোহান খুব ভালো করে নাই, 5টা ম্যাচে 65 রান, একটা 30 আর বাকি ম্যাচগুলো ভালো করে নাই। সো ম্যাচ প্র্যাকটিস যে ওখানে খুব বেশি কাজে লাগছে না, সেটা তো দেখাই গেল। তাহলে জিএসএল ম্যাচ প্র্যাকটিস তার হয়েছে, সো যে টপ এন্ডের চেয়ে জিএসএল এর মান তো মনে হয় ভালো, তাই না? ভালো হবে, ভালো টিমের কোয়ালিটি বা কোয়ালিটি ডেফিনেটলি ভালো। সো পয়েন্ট প্লেয়ার আছে, ক্যারিয়ার প্লেয়ার হয়তো না, এরকম সেটা এমএপি যদিও ভালো না, ঠিক আছে ফাইন, কিন্তু ম্যাচ প্র্যাকটিস তো তার ওখানে হলো কোয়ালিটি। সো সেক্ষেত্রে তার ডেফিনেটলি এখানে আমার বেশি দরকার ছিল এই ক্যাম্পে। শরণ ভাই, শেষ মানে আরেকটা টপিক হচ্ছে যে মেন্স তো এশিয়া কাপ, আর উইমেন্স দিকে মানে উইমেন্স টিমের তো আসলে ওয়ার্ল্ড কাপ টিম অ্যানাউন্স করা হয়েছে। সেখানে আসলে একটা কল বোধহয় সারপ্রাইজিং বেশ, মানে জান্নাতুল ফেরদৌসকে বাদ দেওয়াটা। সো এই জিনিসটা কিভাবে দেখেন? আর ওভারঅল মানে ধরেন মেয়েদের তো আসলে প্র্যাকটিসেরও
অবস্থা যে খুব একটা সুবিধার তা না। বিসিবির মত হচ্ছে তারা কোয়ালিটি টিম পায়নি, এই কারণে এরকম। তারপরে ধরেন এই বিকেএসপির পিচ বা এই যে সিরিজটা হচ্ছে সেটার মানে পিচ টিচ সবকিছু নিয়েও আসলে প্রশ্ন আসছে। এমনিতেই হচ্ছে তারা লাস্ট টিম হিসেবে কোয়ালিফাই করেছে, এবং মানে বেশ কিছু যে সমস্যাগুলো মেয়েদের টিমে সেই সমস্যাগুলো যে সর্ট আউট হয়েছে বলেও মনে হয় না। সো সিলেকশন, প্রিপারেশন আর সম্ভাবনা হ্যাঁ, মেয়েদের ক্রিকেটেও তোর ওই বাস্তবতা, প্লেয়ার পুল তো খুব ছোট, কম, খুব ছোট। আরো কম। হ্যাঁ, আরো কম কোয়ালিটি প্লেয়ার নাই, স্পেশালি ব্যাটার, কোয়ালিটি ব্যাটার তো নাই। শামিমার কি হয়েছে আমি কি জানি না, অনেকদিন ধরে বাইরে আছে। শামিমা মোটামুটি একটু এফেক্টিভ ব্যাটার ছিলেন, কি জানি অসুস্থ অসুস্থ ছিলেন, কিছু একটা অসুস্থতা ছিল তার, তারপরেও তো তিনি মাঠে ছিলেন, আমি দেখলাম ক্যাম্পে। আমার সিলেক্টরকে জিজ্ঞেস করার সেই সুযোগটা হয় না যে তিনি কেন নাই, এক্সপিরিয়েন্স ব্যাটার, বাট তিনি থাকলেও যে খুব বড় ডিফারেন্স হয়ে যেত সেটাও না। এখন হলো যে খুব আনফেয়ার হলো তাদের প্রতি, যে বাস্তবতাই হোক খুব আনফেয়ার হলো। যে একটা ওয়ার্ল্ড কাপের আগে, মানে এশিয়া কাপ বা একটা সিরিজ হলে আমি বুঝতাম, তার আগে এতদিন ধরে তো কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নাই, এপ্রিল থেকে এই লম্বা সময় যাচ্ছি একদম। এবং যেটা হলো যে ওয়ান ডে ক্রিকেট, যেখানে তোর ম্যাচ প্র্যাকটিসটা খুব জরুরি, তোর যেখানে বেশি দরকার। হ্যাঁ, সো মানে খুব আনফেয়ার হলো। টিম সিলেকশন তোর হ্যাঁ একটু সারপ্রাইজিং তো ছিলই। সিলেক্টররা যে যুক্তি দেখিয়েছেন যে বাহাতির বিপক্ষে বেশি কার্যকর, সুমনার বোলিং যে একদম টপ ক্লাস, আমি সিলেকশন কোয়ালিফাইং এ তার বোলিং দেখেছি, ঢাকা লিগে ওইভাবে দেখা হয় না, ঢাকা লিগের মান নিয়েও তো প্রশ্ন আছে। সিলেকশনের যে তার কোয়ালিফাইং এ তার বোলিং যে একদম টপ ক্লাস ছিল তা না, কিন্তু যেহেতু তিনি উইকেট পেয়েছেন, একটা প্রসেসের মধ্যে আছেন, এক্সপিরিয়েন্সড প্লেয়ার মোটামুটি, তো সারপ্রাইজিং ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় এখন প্র্যাকটিসে মানে কতটা ভালো অফ স্পিনার, মানে অফ স্পিন করেছে বাহাতিদের এগেইনস্ট আমি জানি না, এবং অপোনেন্টে কত বাহাতি ব্যাটার আছে। এটার মানে এখানে স্যাম্পল সাইজটা যেমন আমি তারপরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন যেটাতে সুমনা হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিল, সেটাতে দেখেছি যে সুমনা বোলিং করেছেন, অপোনেন্টের যারা ব্যাট করেছেন সব টিম মিলিয়ে লেফটি ছিল হচ্ছে 5 জন। মানে এটা হচ্ছে বাহাতি এমনিতেই কম। হ্যাঁ, তাই না? তো সেক্ষেত্রে আসলে এই যুক্তি, যদিও এটা অফিসিয়ালি মানে হয়তো বললেও প্রেস কনফারেন্স তো হয়নি, বাট ধরেন এরকম যদি ইনকনসিস্টেন্সি বা এরকম একটা ওয়ার্ল্ড কাপের আগে এই সিদ্ধান্তগুলো একে তো নাই, এবং সেটা ধরেন খুব বেশি যে ক্লিয়ার করে বলা হয় তাও না, এবং সবকিছু মিলে আসলে মেয়েদের ক্রিকেটের মাঝখানে একটা মনে হচ্ছিল যে একটা বেশ আশা জায়গা নিয়ে অবস্থা ছিল, ওখানে ভাটা পড়ে গেছে, বেশ ডিপ করতেছে সবকিছু, টোটালি ভাটা পড়ে গেছে। এবং আরো বিভিন্ন প্রশ্ন হচ্ছে, জাহানারা কেন বাইরে, রুমানা রেগুলার প্রশ্ন তুলছে, যদিও পারফরমেন্স যে তাদের এক্সট্রাঅর্ডিনারি ছিল তা না, কিন্তু যেহেতু আমাদের প্লেয়ার পুল কম, ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, তো রুমানা বা জাহানারার মতো প্লেয়ারদেরকে তারা কেন বাইরে সেটা অ্যাড্রেস করা এবং তাদেরকে ক্যাম্পে রাখা, সেই অপরচুনিটি দেয়া। ক্যাম্পে যদি ভালো না করতে পারতো, আমি তো ক্যাম্প দেখেই প্লেয়ার নিলাম, 17 বছর বয়সী স্পিনারকে আমি নিয়ে যাচ্ছি ক্যাম্প দেখে, সো ক্যাম্পে যদি ভালো করতে পারতেন, তাই না? সো এই জিনিসগুলো ক্ল্যারিটি কম। এখন মেয়েদের ক্রিকেট টোটালি মনোযোগ, তো মিডিয়ারও মনোযোগ কম, সেখানে আমাদের কিছুটা দায় আছে, পাবলিক ফলোয়ার যারা আছেন তারাও মনোযোগ কম দেয়। এই যে এসব কারণে অনেক জায়গায় তারা পার পেয়ে যায়, যারা টিম সিলেকশন করছেন বা ম্যানেজমেন্টের সঙ্গে সম্পৃক্ত, সবকিছু পার পেয়ে যাচ্ছে। কিন্তু ডেফিনেটলি এটা একটা সিরিয়াস একটা কোশ্চেন, সিরিয়াসলি এটা অ্যাড্রেস করা উচিত, কারণ এখানে একদমই প্রথমত তাদের প্রতি অন্যায় যে তারা একদমই ম্যাচ প্র্যাকটিস থেকে শুরু করে টপ লেভেলের প্র্যাকটিস পাচ্ছে না, ফরেন কোচ তো নাই, তো এবং তারা তো এমনও না যে ফ্র্যাঞ্চাইজ লিগ বা ধরেন মানে কিছু খেলবে, তারাও তো অন্য প্লেয়াররা তো খেলছে, মানে এত মাসেও, মানে আমি বলছি না যে বিসিবি মিথ্যা কথা বলছি, নিশ্চয়ই ট্রাই করেছে, কিন্তু এত মাসেও কোন টিমকে পাওয়া গেল, এটা আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছে। তারা যখন খুব লাস্ট মোমেন্টে যখন কোয়ালিফাই করলো ওয়েস্ট ইন্ডিজকে, হ্যাঁ, তখন তাদের সঙ্গে প্ল্যান ছিল যে ওয়েস্ট ইন্ডিজকেই প্রথমে তারা অ্যাপ্রোচ করছে। তো ওয়েস্ট ইন্ডিজ বলছে আমরা যেহেতু খেলতেছি না ওয়ার্ল্ড কাপ, আমরা এই সিরিজের কোনো মানে হয় না। তারপর পাকিস্তানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে তাদের অন্য একটা ট্রাইনেশনের মনে হয় শ্রীলঙ্কাকে অ্যাপ্রোচ করছে, শ্রীলঙ্কা বলছে যে আমরা ডোমেস্টিক ক্রিকেট খেলবো, তারা আর কি ডোমেস্টিকটা প্রেফার করছে। নিউজিল্যান্ড ফ্রি, কিন্তু নিউজিল্যান্ডের আবার ক্যাম্প প্রিপেয়ার করা দুবাইতে, সো ওয়ার্ল্ড কাপের আগে তারা প্রি ওয়ার্ল্ড কাপ ক্যাম্প করবে দুবাইতে, ওখানকার কন্ডিশন, তো ওখানে আবার তারা খেলতে চায় না, জাস্ট ক্যাম্পিং করতে চায়। তো এই কয়টা হচ্ছে বড় টিম। তারপর তারা থাইল্যান্ড, তাদের হাতে থাইল্যান্ডের অপশন ছিল, কিন্তু থাইল্যান্ড তারা ভাবছে যে আচ্ছা ঠিক আছে, আমরা থাইল্যান্ড হচ্ছে নাম্বার 10 টিম,
আমরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, থাইল্যান্ডের সঙ্গে খেলে কি বেনিফিট হবে, এই থিঙ্কিং থেকে তারপর থাইল্যান্ডের সঙ্গে করার সুযোগ ছিল কিন্তু করা হয় নাই। হয়তো ভাবছি যে খরচটা হবে প্লাস ওভারঅল যে ইটা হবে ওটা ওয়ার্থ না। কিন্তু নেদারল্যান্ড তো এশিয়া কাপ খেলবে না, টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, তাহলে আমরা কেন নেদারল্যান্ডকে নিচ্ছে এশিয়া কাপের প্রিপারেশন কেন বিষয়ে মেয়েদের ওয়ার্ল্ড কাপের জন্য আমরা কেন? হ্যাঁ না সেটাই, এবার তোর থাইল্যান্ড টি20 ক্রিকেট হলে হয়তো থাইল্যান্ড একটু বেটার অপোনেন্ট হ্যাঁ। হতো, ওয়ান ডে তে থাইল্যান্ড অতটা ভালো হতো না। আমাদের কন্ডিশনে থেকে লাস্টটা যখন আসছে ডমিনেট করে দিচ্ছে। হ্যাঁ, তো কিন্তু অ্যাটলিস্ট একটা ফরেন টিম থাকলে কি হয় যে ওই কম্পিটিশনের মেজাজটা আছে, সিরিয়াসনেসটা আছে, এবং হলো হ্যাঁ হ্যাঁ আমি যাদেরকে দেখতে চাই তাদেরকে সুযোগ দিতাম যে তারপরে আমি তাদেরকে ওই টিম সিলেকশনেরও একটা হতে পারতো, সেটা যে ইয়াং যারা যাদেরকে নেওয়া হয়েছে তারা হতে পারতো। আমেজটা তো থাকে। হ্যাঁ ডেফিনেটলি একটা ইন্টারন্যাশনাল সিরিজ মানে ইন্টারন্যাশনাল সিরিজ, সেই আমেজটা ডেফিনেটলি থাকতো। অ্যাটলিস্ট কিছু একটা বলা যেত যে তখন আমি অনেক ট্রাই করেছি, অনেক পাই নাই, থাইল্যান্ড পেয়েছে, ওকে এদের এগেন্স্টে তুমি বেস্ট প্রিপারেশনটা নাও যতটা সম্ভব হয়। বাট আলটিমেটলি এখন ওই যে ওয়ার্ল্ড কাপে গিয়ে তোর দুটো অফিসিয়াল প্র্যাকটিস ম্যাচ আছে, ওই দুটো দুইটা আবার শ্রীলঙ্কার সাথে। একটা সাউথ আফ্রিকার সাথে না একটা, না দুইটা তো আমি শ্রীলঙ্কার সঙ্গেই দেখছি, মানে কয়েকবার চেক করি তারপর দেখি যে না দুইটি শ্রীলঙ্কার সঙ্গে। আমি তো মনে হলো সাউথ আফ্রিকার সাথে। Anyway, যাই হোক, প্র্যাকটিস যদি ওইটা কাজে লাগানো যায় আর কি, যতটা গতবার বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে গিয়ে উইমেন্স ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ জিতেছিল পাকিস্তানের সাথে, এবার ফার্স্ট ম্যাচটাই পাকিস্তানের সাথে, এটাও একটা মুশকিল আর কি, যে আস্তে আস্তে একটু খেলে টেলে একটু প্রিপেয়ার হয়ে পাকিস্তানের, কারণ টার্গেট করতে হবে, যদিও ক্যাপ্টেন কিংবা টিম ম্যানেজমেন্টের সবাই বলবেন যে না আমরা সব ম্যাচকেই এই দেখবো, আমি রিয়েলিটির কথা বলতেছি। রিয়েলিটির কথা বললে তো শ্রীলঙ্কা আর পাকিস্তান দুইটা ম্যাচে তো আমাদের টার্গেট করতে হবে। ওয়ানডেতে তবু শ্রীলঙ্কার সাথে পাওয়া খুব টাফ, পেরে ওঠা টাফ হবে। সো পাকিস্তানকে চামারি চামারি দাঁড়িয়ে গেল, চামারি বাংলাদেশের সাথে সবসময় ভালো খেলে এবং শ্রীলঙ্কার আরো বেশ কয়েকজন ব্যাটার উন্নতি করেছে। পাকিস্তানকে টার্গেট করতে হবে, ওই ম্যাচটাই শুরুতে হয়ে গেল, এই আর কি একটা বড় ঝামেলা। দেখা যাক, তবু তো আশা রাখি। তো শেষ করার রনি ভাই, মানে ছেলেদের নেদারল্যান্ড সিরিজ যাবেন মনে হয়? যাও যাও এই সঙ্গী পাচ্ছি না আর কি। হ্যাঁ, প্রেডিকশন বাংলাদেশ 3-0 জিতবে, 3-0 জিতবে। এটা নেদারল্যান্ডস আন্ডারমাইন করছি না, নেদারল্যান্ডস ভালো টিম, টি20 খুব ভালো টিম, বাট ওদের ওই কিছু প্লেয়ার যদি ফন্ডার মারওয়ে থাকতো, বাসডেলেডি থাকতো, মাইকেল লেভিট, ওরা থাকতো, ফুল টিম থাকলে আরো ভালো কম্পিটিশন তারা হতো। তো আসলে একটু একটু উইকেট সাইড নিয়ে এসেছে, তারপরেও তারা ডেঞ্জারাস টিম, কারণ তারা হলো টি20 এত খেলে, তারা তো ডেফিনেটলি পরীক্ষা দেয় যদি উইকেট ভালো হয়, মিরপুরের মতো উইকেট না হয়, যদি ট্রু ব্যাটিং উইকেট বা স্পোর্টিং উইকেট হয় তারা ভালো করবে। এবং সিলেটে তো তাদের সেই 2014 সালে ও, ভিডিও সেই- গেম মার্কা হ্যাঁ। আয়ারল্যান্ডের সঙ্গে। 11 না 12 ওভার 192 না, হ্যাঁ। 14 ওভারে তো আছে। যদি ওই টিম থেকে এখন অনেক না, চেঞ্জ, সেটাই, but বাট তাদের still- অ্যাটিটিউড এখন আরো বেটার অ্যাটিটিউড। অ্যাসোসিয়েট টিমগুলো টি20 দেখার ভাই হ্যাঁ, কারণ হ্যাঁ। কারণ ওই হ্যাঁ। ম্যাচটা তো আমার মনে হয় মানে টি20 ওয়ার্ল্ড কাপ কেন, টি20 ক্রিকেটই ফোকলোরের একটা অংশ। একটা ডেফিনেটলি মানে ইনসেন। বাট ওরা হ্যাঁ ওদের ও যেটা বললো যে এই লেভেলের যারা অ্যাসোসিয়েট নেশন তাদের ক্রিকেট দেখাটা খুবই মজা লাগে, খুবই এনজয় লাগে। একদম ভয়ডরহীন ক্রিকেট খেলে এবং ওই একটা দেখিয়ে দেওয়ার একটা তাড়না থাকে, ওটা মজা লাগে। ফরম্যাটটা তো আইডিয়াল তাদের জন্য। খেলেই টি20 স্পেশালি নেপাল, এই দলগুলোর তো এই জিনিসটা খুব ভালো। এবং তারা ধরো Just focus মানে এই যে কোয়ালিফিকেশনে যে ধাপটা খেলে আসলো আর কি, হ্যাঁ সেই জিনিসে তারা চিন্তা করো যে আজকে এই টিমের সাথে কাল ইউরোপ হলেও ইউরোপে ধরো যেমন ধরো ইতালি কোয়ালিফাই করছে, তার মানে কোন লেভেলের হ্যাঁ কত একদম প্রপার ওয়ার্ল্ড টুর্নামেন্ট ভাই। এবং একজন একজনকে হারিয়ে দিচ্ছে, যে ইতালি ফাইনালি নেদারল্যান্ডসের কাছে হেরেছে, কিন্তু আলটিমেটলি এটা তো অনেকে হারিয়েছে, কে কবে কাকে হারাবে এটা নিয়ে কেউ জানে না। ঠিক আছে, নেদারল্যান্ডস আর স্কটল্যান্ডের একটা সিরিজ হলে তুই কখনোই বলতে পারবি না কে জিতবে, ইভেন আয়ারল্যান্ডের সাথে হলো কে জিতবে তুই বলতে পারবি না, এখন তো ইতালি উঠে আসছে। সো তারা এটার সাথে তো ইউজ টু, মানে আমাদের মতো না যে হোম অ্যাওয়ে কন্ডিশন, তাদের হচ্ছে যেটা পাইলেই হইছে, মানে পাইছি আমি এটাতে অ্যাডাপ্ট করব। হ্যাঁ, তাদের তো সব কিছু নাই, ক্লিয়ার, তারা ওই প্ল্যান নিয়েতে ক্লিয়ার, সেটাই। বাট স্টিল আপনি বলছেন যে তারপর আমি মনে করি 3-0 হবে। দেখা যাক, মানে ওই প্রেডিকশনের তো আবার ওইগুলো অনেক আপসেট হলে ভালোই। না ওই চান্স তো আছে, সেটা আমি বললাম, বাট আমার ধারণা 3-0 হবে। যদি এশিয়া কাপ নিয়ে আশা দেখি, কিন্তু ভয়ের জায়গাও আছে আর কি। মানে এশিয়া কাপে আশা দেখেন বলতে আসলে আশাটা কি? আশাটা দেখি মানে বাংলাদেশের যা অবস্থা, নিশ্চয়ই আমরা এশিয়া কাপের আগে আরো আলোচনা করব, কিন্তু হ্যাঁ, আমার সেটা তো মনে হয় করবোই। যে অবস্থা বাংলাদেশের প্রথমে যাও না, এবারে ফাইনাল খেলা উচিত, পারবে কিনা সেটা পরের কথা। এবং এবার ফাইনাল খেললে কি মানে অল দা ওয়ে যাওয়া উচিত কিনা? ফাইনাল ফাইনাল তো ফাইনালে মানে তখন ওই ম্যাচের কি অবস্থা, ওই ডেতে কি অবস্থা,
বিল্ড আপটার কি অবস্থা Still সবকিছু মানে উপর depend বাংলাদেশের করে। ট্র্যাক রেকর্ড, ল অফ অ্যাভারেজ সবকিছু মিলিয়ে আর কি। হ্যাঁ, বড় ম্যাচে তো একটা মেন্টাল ব্যারিয়ার আছে, ওটা ব্রেক করতে হবে, সেটা ব্রেক করার ব্যাপার। বাট আগে তো ফাইনালে উঠি, মানে যাওয়া উচিত। এখন ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে যেতে পারে, কারণ আফগানিস্তান আর শ্রীলঙ্কা আছে গ্রুপে, সেটা তো আছে, সেটাই আমি শঙ্কার কথা বললাম। বাট যে প্রিপারেশন, তোর যে বিল্ড আপ, যেভাবে রিসেন্টলি খেলেছে, তাতে ফাইনালে খেলা উচিত আমি মনে করি, যদি প্লেয়াররা এক্সিকিউট করতে পারে, এবং করা উচিত। মাঝখানে রান হলে ফাইনাল খেলবে ভাই, বলে দিচ্ছি। হ্যাঁ, মাঝখানে না, টপ অর্ডারে আমরা সেটেল বলছি, কিন্তু টপ বোলিং এর এগেইনস্টে আমরা টেস্ট যথেষ্ট টেস্টেড আমরা করেছি। মানে সো দুজনেরই আসলে হ্যাঁ, সেই ক্ষেত্রেও যদি তোর ওপেনিং ভালো হয়, সেক্ষেত্রেও পরে রান করা জরুরি, ওপেনিং ভালো না হলে তো আরো জরুরি। ওর কথা ঠিক আছে। হ্যাঁ শেষ যে মানে মাঝখানে- মানে এই জিনিসটা তখন থেকে মাথায় ঘুরতেছে আর কি। লিটনের কি এখনকার পজিশনটা ওকে নাকি কোন তার পজিশন দিয়ে ওকে? এই টিমে তো এছাড়া বেস্ট মানে তুমি কি Combination নাই। প্লাস ওই ব্যাটারটা তো নাই যে কিনা তোমার ব্রিজ বিটুইন ইয়াঙ্গার মিডল অর্ডার, ইয়াঙ্গার ওপেনারকে কমপ্লিমেন্ট করে। সো তাকে ওই ডাম্বুলে যে ইনিংসে সে যে খেলছে, একটা টাইমে সে 32 বলে 32 ছিল, দেন সেটা তাকে তো ওইগুলাই করতে হবে, এগুলো করতে হবে। মোস্ট অফ দ্য টাইম তাকে ওইটাই করতে হবে। আর্লি অন উইকেট গেলে তাকে হয়তো এই জিনিসটাই করতে হবে, ম্যানিপুলেট করতে হবে, স্কোর 1-2 রান করে পার্টনারশিপ করতে হবে। তারপরে শেষের দিকে যদি আইডিয়াল ম্যাচ আপ হয়, তাহলে যদিও আমরা ব্যাপারটা ওভার ইউজ করে ফেলি, বাট দুইটা লেফটি যখন মানে পাওয়ার প্লেতে এবং এশিয়া কাপে যখন ধরো যে অপোনেন্টের স্পিন অনেক, হ্যাঁ, এবং পাওয়ার প্লেতে যদি স্পিনের ওই টেন্ডেন্সিটা থাকে, সেক্ষেত্রে লেফট রাইটই কম্বিনেশনটা সেটা হলে ভালো। কিন্তু তুমি এখন আর এটা চেঞ্জ করতে হবে মানে ওই জিনিসটা এক্সপ্লয়েট করার জন্য কিনা। দে অলরেডি প্লেড अगेंस्ट প্লেড খুবই ভালো খেলছে আর কি থিকশনার अगेंस्ट হুম। তামিম এন্ড সো ফার থিকশনার চ্যালেঞ্জ পর্যন্ত তো তারা ভালো খেলছে। এখন আরেকটু হায়ার চ্যালেঞ্জে তারা কেমন করে স্পিনের अगेंस्ट, জন ওয়াশিংটন বোলিং করবে হায়ার রিলিজ অন থেকে, কারণ আরেকটু মনে করো যে ড্রিফটটা ওয়াশিংটন পায়। তার আগে তো আফগানিস্তান তার আগে তো মুজিব আর তোরিয়াকে খেলতে হবে, নূর আহমেদ। গাজনফরকে, গাজনফর আর নজরুলকে খেলতে হবে। গাজনফরকে তো বাংলাদেশের সাথে শিওর খেলাবে। ওই চ্যালেঞ্জগুলো খুবই আগে তো মুজিব যন্ত্রণা দিছে বহু বছর, হুম। এখন গাজনফরকে আসছে। মুজিব একদম টপ ফর্মে নাই তার হয়তো, কিন্তু এই গাজনফর আছে, আবার মুজিবের মতো বলাতে যে কোনো দিন রশিদ খান করতে তো পারে। আছে। তারপরে হ্যাঁ, রশিদ খান তো রাশিদ খান তো আছে, নাজি আছে। হ্যাঁ চলে আসতে এর পারে। মধ্যে আর যাই হোক মানে এরা মানে অ্যাটলিস্ট ইমন মনে হয় না বক ডাউন হবে, মেরা যে মেরা মেরা আউট আছে, টিকলো না টিকলো, এখানে যদি কেউ ধরে খেলার চেষ্টা করে সেটা হচ্ছে ভালো। বাট তোর লিটনকে আর নিচেও খেলাতে পারবে না তুই, মানে টি-20 না নিচে ক্রিকেটে না, মানে আমি উপরে ওপেন হবে না। হ্যাঁ, কথাই বলছি। ওয়ানডে বলে দেখা গেল যে 4 নম্বরে স্পিন টিন খেলানোর কথা ভেবে 4 নম্বরে আমি খেলা না। টি-20তে ঠিক আছে, ওকে, ও যেটা বললো আমিও সেটাই মনে করি, যে যেহেতু একটা পার্টনারশিপ তো সেটেল হয়েছে, এই ব্যাটিং ডেফিনেটলি তুই আইডিয়ালি চাইবি একটা ডান বাম, এটা তো আইডিয়ালি, কিন্তু বাংলাদেশ তো নেভার আইডিয়াল সিচুয়েশন। সো এখন যেটা আছে ওটাকে ডিস্টার্ব না করাই ভালো, কারণ ডিস্টার্ব করলে পরে ওইটা একটা অজুহাত হবে, বাট ওইটা বাস্তবতা হবে অনেক সময়, যে হ্যাঁ কেন তুমি একটা ইয়ারকে আনসেটেল করলা, ঠিক আছে, অটোমেটিক হয়ে যেতে পারে আনসেটেল, মানে যখন কয়েকটা ম্যাচ খারাপ উইকেট পড়ে গেলে তো লেফট হয়ে যাবে। হয়ে যাবে আর কি। হ্যাঁ মানে এটাই আগে থেকে বলে নিলাম আর কি। পরে গেলে আবার যাতে মনে না হয় যে না, আমরা কোথেকে আসে। detail এ বাদ করবো। আর এশিয়া কাপের কেউ আগে তো যদি আরো পরে কথা। উদাহরণ দিতে চাই তখন বলবে যে ফুটমার্কসে আমরা আলোচনা করছি। যদি কেউ রেফারেন্স দেয় আর কি। যদি যদি যদি। যদি ঠিক আছে, ভাই থ্যাংক ইউ, ভাই থ্যাংক ইউ।